আপনারা সবাই আজকে মাহে রমজানের অত্যন্ত পবিত্র দিন। এই দিনেও আপনারা এখানে একত্রিত হয়েছেন। আমি আপনাদেরকে সালাম জানাই, আমার একদম অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই যে আপনারা এসছেন। আমি বুঝতে পারছি যে আমাকে যশোর শহরের বাইরে থেকেও অনেকে এসছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যেসব তরুণ নেতারা যুক্ত ছিলেন তারা এসেছেন। এটাও আমার জন্য বিশেষ ধরনের সম্মানের বিষয়। আমরা অনেক বন্ধুকে দেখতে পাচ্ছি যারা এসছেন এখানে, তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, সালাম। আমি শুরু করব প্রথমত আমাদের যারা আত্মাহুতি দিয়েছেন আমাদের কাছে, এই যে একত্রে কথা বলার মতন আপনাদের সামনে আমি কথা বলতে পারছি এবং বাংলাদেশের একটা নতুন বাংলাদেশের সম্ভাবনা আমরা চিন্তা করতে পারছি। নতুন বাংলাদেশ গড়বার, গঠন করবার কথা আমরা ভাবতে পারছি, আলোচনা করতে পারছি। এই যে সুযোগটা তৈরি করে দিয়েছেন যারা, এই নতুন ধরনের স্বাধীনতার পরিবেশ যারা তৈরি করেছেন, আমি তাদেরকে স্মরণ করছি। আমরা তাদের জন্য ইতিমধ্যে 1 মিনিট নিরাপত্তা অবলম্বন করে দাঁড়িয়ে থেকে সম্মান জানিয়েছি। আমি আবারও মনে করি তাদেরকে সবসময় আমাদের স্মরণে এবং স্মৃতিতে রাখাটা জরুরি। একই সঙ্গে সঙ্গে যারা এখনও পঙ্গু হয়ে আছেন বা তাদের জীবনের একটা বড় একটা অঙ্গ বা প্রত্যঙ্গ তারা এই যুদ্ধ করতে গিয়ে তারা হারিয়েছেন, কিন্তু একই সঙ্গে তারা আমাদের আশেপাশে আমাদের মধ্যে আছেন, আমরা যেন কখনো তাদেরকে না বলি, কখনো যেন তাদেরকে না বলি। স্মৃতি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা রাজনীতি, নতুন রাজনীতি গড়ে তোলা এবং একটি জনগোষ্ঠীকে গঠন করবার প্রধান উপাদান। স্মৃতি ধ্বংস হলে আমরা কিন্তু একই সঙ্গে জাতি ধ্বংস, জনগোষ্ঠী ধ্বংস, রাজনীতি ধ্বংস হই এবং কখনোই কোনো রাষ্ট্র আমরা গঠন করতে পারব না। এটা মনে রাখতে, স্মৃতি সাংঘাতিক গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমাদের অনেকের মনে আছে কিনা যে গণঅভ্যুত্থান হওয়ার পরে ছাত্ররা একটা খুবই অভূতপূর্ব একটা ঘটনা ঘটিয়েছিল, একটা ছোট্ট একটা প্রোগ্রাম, কিন্তু ফিলোসফিক্যালি মানে দর্শনের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে। তারা এটাকে বলেছে শহীদি মিছিল। শহীদি মিছিল খুব গুরুত্বপূর্ণ। শহীদি মিছিল একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কনোটেশন আছে আমাদের ইসলাম ধর্মের মধ্যে, যে কারবালার যে যুদ্ধ, যে শহীদ হয়ে গেছেন যারা, তাদেরকে স্মরণ করে মিছিল করা। এই শহীদি মিছিল খুব গুরুত্বপূর্ণ। একটা জাতিকে গঠন করার জন্য তাদের স্মৃতিকে মনে করিয়ে দেওয়া, এই স্মৃতিকে মনে করা যে বিভিন্ন রকম থিয়েট্রিক্যাল সাংস্কৃতিক কর্মকাণ্ড, এটাকে পরিচালনা করা খুবই 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 গুরুত্বপূর্ণ। মানে একটা রাষ্ট্র গঠিত হয় এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে। রাজনৈতিক দলগুলো কখনোই রাষ্ট্র গঠন করে না, রাষ্ট্র গঠন করে জনগণ। এটা যেন আমরা ভুলে না যাই। এটা আমরা প্রায় কিন্তু ভুলে গেছি বলে আমরা খেয়াল করুন যে আমরা ভুলে গেছি যে 71 সালে আমরা যে যুদ্ধ করেছি, এই যুদ্ধটা কিন্তু রাষ্ট্র গঠনের যুদ্ধ ছিল না, এটা ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ। আমরা একটা ভূখণ্ড হানাদারদের সঙ্গে লড়াই করেছি, তাদেরকে পরাস্ত করেছি এবং পরাস্ত করবার সময় আমাদের একটা প্রোক্লেমেশন ছিল, একটা ঘোষণা ছিল কী ধরনের রাষ্ট্র আমরা গঠন করবো। আপনাদের মনে আছে কিনা কী ধরনের রাষ্ট্র আমরা গঠন করবো? সেই প্রোক্লেমেশনে পরিষ্কার লেখা ছিল আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই 3টি নীতির ভিত্তিতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলব। খেয়াল করুন, তখন কিন্তু যারা এই 3টা তত্ত্ব দিয়েছিলেন কলকাতায় বসে, এমনকি কলকাতায়ও যারা বড় একজন অ্যাডভোকেট, একজন কী বলে আইনজীবী, তিনিও এই কথাগুলো তৈরি করার ক্ষেত্রে তিনি অংশগ্রহণ করেছিলেন। প্রশ্নটা কী অংশ করেছিলেন তা না, তখনকার যে স্বপ্ন, যে কথাটা তারা তুলে ধরেছেন, এটার তাৎপর্য অনেক গভীর। কীরকম তাৎপর্য? এটা গভীর কেন গভীর? গভীর হচ্ছে, ধরুন আজকে যদি এই যে আজকে আমরা যারা ধর্মপন্থী বলি, আমরা যদি এই শব্দটা খুব সঠিক নয়, ইসলামপন্থী শব্দটার অর্থ নেই কোনো আসলে, বা তথাকথিত সেকুলার, এরকম কোনো বিভাজন আমাদের সমাজে টিকে রাখা হয়েছে। এই বিভাজনগুলো বাদ দিন, আপনি এখানে 3টা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এখানে কি এমন কেউ আছেন যে যিনি মুসলিম হয়ে তিনি বলবেন যে আমি সাম্যে বিশ্বাস করি? আছেন কেউ? তাহলে এটা ইসলামেরও আদর্শ, সেকুলারদেরও আদর্শ।
এখানে এমন কেউ আছেন কি যে বিশ্বাস করেন যে আমরা মানবিক মর্যাদায় বিশ্বাস করি না? ইসলামে মানবিক মর্যাদা নাই? আমরা সকলে একমত? হ্যাঁ, অবশ্যই আছে। ঠিক একই সঙ্গে ইনসাফ বা সামাজিক ন্যায় বিচারের আরও বেশি একটা ইসলামিক চিন্তা। এই যে একটা ইসলামের মর্ম ধারণ করে একটা যুদ্ধ হয়েছে, যে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান মতন একদম সৈনিক, আরও অনেক সৈনিক যারা জীবন দিয়েছেন, লড়াই করেছেন একটা নতুন ধরনের রাষ্ট্র গঠন করতে। সেই রাষ্ট্রের যে মর্মটা ছিল আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই ভিত্তিতে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করব। আমরা কী করলাম পরবর্তীতে? আমরা দেখলাম যে আমরা এই রাষ্ট্র গঠন করতে পারিনি। আমরা কি ঢুকালাম আমাদের এখানে, যেটা কখনো বাংলাদেশে যারা ৬০ দশকের ইতিহাস জানেন, যারা এই ৬৯-এর গণঅভ্যুত্থান জানেন, আমরা কখনোই এই বাঙালি জাতিবাদ শব্দটা আমরা উচ্চারণ করিনি। আমরা আমাদের বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এর জন্য লড়াই করেছি, কারণ আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমাদের সংস্কৃতি। আমরা কেউ আরব থেকে আসিনি, আমরা কেউ তুর্কি থেকে আসিনি, আমরা কেউ ইরান থেকেও আসিনি, আমরা বাংলা ভাষায় কথা বলি। এটা আমাদের প্রাণের জিনিস, ভাষা সংস্কৃতি আমাদের প্রাণের জিনিস। আমাদের একটা জীবন ব্যবস্থা আছে, এই জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছে। আজকে আপনারা এখানে বসে আছেন, আজকে কিন্তু এই পুরো যশোর থেকে আমরা পুরো বাংলাদেশ কিন্তু মরুভূমি হবার কথা, কিন্তু মেঘ গিয়ে আঘাত পায় হিমালয়ে, তারপরে ফিরে এসে এখানে বর্ষা তৈরি করে। হিমালয়ের থেকে নদী নেমে আসে, কিন্তু বড় বড় নদী নেমে আসছে। একটা নদীমাতৃক দেশ, আমার কিন্তু পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একটা আরবের একটা মরুভূমির তার চেয়ে সম্পূর্ণ রকম ভিন্ন একটা পরিস্থিতি। তাহলে এখানে যে চিন্তা, তার যে সংস্কৃতি, এখানে তাহলে আমার আল্লাহ এখানেও তার পথ প্রদর্শক পাঠিয়েছেন। অবশ্যই ইসলামের নতুন একটা ধর্ম সবেমাত্র এসছে, কিন্তু তার আগেও তো বহু পথ প্রদর্শক এসছেন, যাতে কোরআন বলছে যে আমি এর আগে প্রতিটি জাতির কাছে তাদের পথ প্রদর্শক পাঠিয়েছি। তাহলে আমার জনগোষ্ঠী এই দেশে ইসলাম আসার আগে পথ প্রদর্শক কারা ছিল, এটা তো একটা মুমিন হিসেবে তা আমাকে খুঁজতে হবে। কারণ আমাকে কোরআন বলছে, আমার রসুল শিখেছি, এটা খুঁজে দিতে হবে। এই দেশে তো জনগোষ্ঠী কিছু পথ প্রদর্শক ছিল, সবর হোক তারা, ব্যাধ হোক তারা, কেমন তারা যে কোনো ধর্মের হোক, সনাতন ধর্মের হোক কি বৌদ্ধ হোক কি জৈন হোক, তাদের মধ্যে তো পথ প্রদর্শক ছিল। ইসলাম তো এটাকে গ্রহণ করে। এটা অদ্ভুত একটা মহৎ ধর্ম, অদ্ভুত ব্যাপার যে পৃথিবীর ইতিহাসে আমরা যে কোনো ধর্মের যদি সঙ্গে বিপরীতে রাখেন, আপনি দেখবেন যে ইসলামের চেয়ে মহত্তর ধর্ম, এত মহৎ উদার ধর্ম নাই। বলে যে আমরা প্রতিটি জনগোষ্ঠী মেনে আমি পথ প্রদর্শক পাঠিয়েছি। তাকে খুঁজতে তো হবে, তার বাঙালির যে তার যে ভাষা, তার যে সংস্কৃতি, তার যে ঐতিহ্য, তার মধ্যে সেই পথ প্রদর্শকদের চিহ্ন তো আছে। এর সঙ্গে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তো আমি এবার নতুন যে রাষ্ট্র বা সমাজ গঠন করতে চাইছি, এটা তো আমি গঠন করতে পারবো না, এটা তো গঠন করতে পারবো না। যদি গঠন করতে না পারি, তাহলে আবারও কিন্তু বেহাত স্বাধীনতা হয়ে যাবে। কথা খেয়াল করবেন, আমরা কিন্তু 72 সালে বা 71 সালে বিপ্লব করি নাই, পরিষ্কার থাকবে। ফলে কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। খালেদ একটা সুন্দর কথা বলেছিল, সুন্দর বলবো না, আমি একটুখানি থত দেখেই গেছি। ও বলেছিল যে আমাদের জনগণের জন্য কোনো তত্ত্বের দরকার নেই। কেমন তত্ত্ব নাকি এই অতীত হয়েছে, তত্ত্ব তারা কিছু হয়নি। তত্ত্ব ছাড়া পৃথিবীতে কোনো জাতি দাঁড়াতে পারেনি। এই চিন্তা কেন তরুণদের মধ্যে এসছে, এটা খুব চিন্তা ফেলে দিচ্ছে আমাদের। তার মানে আমরা কপি করবো, বিএনপির মতন একটা দল বানাবো, আমরা এর আগের আওয়ামী লীগের মতো একটা দল বানাবো, যার কোনো আদর্শ নেই, বা দেশে আজকে যে কথা বলে কালকে আরেক কথা বলে। তত্ত্ব ছাড়া, বুদ্ধিবৃত্তিক বিকাশ ছাড়া সমাজে কখনোই কোনো জাতিগোষ্ঠী শক্তিশালীভাবে দাঁড়াতে পারে না। তত্ত্ব ছাড়া সমাজের কোনো পৃথিবীতে কোনো জনগোষ্ঠী তাত্ত্বিক বিকাশ ছাড়া, বুদ্ধিবৃত্তিক বিকাশ ছাড়া তারা কোনো রাষ্ট্র গঠন করতে পারে না, কখনো পারে না। কেমন? এবং আসলে যে ফরাসি বিপ্লবের পেছনে ইতিহাস দেখেন, আপনি ভোল্তেয়ারকে পাবেন, রুশোকে পাবেন, আপনি জার্মানদের ইতিহাস দেখবেন, আপনি হেগেলকে পাবেন, কান্টকে পাবেন, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন, আপনি পাবেন, আপনি লককে পাবেন, হবসকে পাবেন, অবশ্যই পাবেন। তত্ত্বশালী কী করে আপনি রাষ্ট্র গঠন করবেন? যে কোনো কিছু তৈরি করতে হলে তার আগে একটা নকশা তো থাকতে হবে মাথার মধ্যে, আপনার খুব নিম্নতম বিষয়।
ফলে তরুণদের সম্পর্কে আপনারা আমাকে আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছে। তরুণদের আমার প্রথম কথা, যে বেঞ্জিন খুব সুন্দরভাবে বলেছে, প্রথম কথা হচ্ছে আপনাদেরকে পড়াশোনা করতে হবে। যদি আপনি পড়াশোনা করতে না চান তাহলে আপনারা এই সমস্ত গণ অভ্যুত্থানটাকে নস্যাৎ করবেন। ইতিমধ্যে যথেষ্ট ভুল হয়েছে এবং একটার পর একটা ভুল হচ্ছে, এবং রক্ত দিয়ে যারা আমাদেরকে এই জায়গায় এনে পৌঁছে দিয়েছে, আপনারা অতি দ্রুত আবার কিন্তু দিল্লির সহায়তায় বাংলাদেশে পুরনো যাদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি তাদেরকে আবারও পুনর্বাসন করবেন, যদি আপনার তত্ত্ববিরোধী হয়ে থাকেন। কারণ এই কারিগরি দ্বারা কিছু হয়নি। আপনারা বিএনপির রাজনীতি করছেন, তাদের সঙ্গে আমি খুবই ঘনিষ্ঠ, আমি খুবই ভালোবাসি তাদের অনেককে। আমি বেগম জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম, খুবই পছন্দ করি, সকলকে পছন্দ করি, কিন্তু বিএনপি কিন্তু আমাদের কথা শুনে নেই। বিএনপির পতনের প্রধান কারণ বিএনপি কখনোই বুদ্ধিজীবিতাকে, বুদ্ধিবৃত্তিকে কোনো প্রকার সম্মান করেনি। কোনো প্রকার সাংস্কৃতিক কর্মকাণ্ডে সে কোনো প্রকার অবদান নাই তার বাংলাদেশে। আপনি যতই আওয়ামী লীগকে নিন্দা করেন, আওয়ামী লীগকে গালি দেন, আপনি খুঁজে ওই আওয়ামী লীগের লোকে পাবেন সাংস্কৃতিক ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, যে ক্ষেত্রে বলেন না বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে তাদের একটা অবদান আছে। তারা তরুণরা যখন বলে যে না বুদ্ধি টুদ্ধির দরকার নেই, তত্ত্বের কোনো দরকার নেই, আমাদের কি দরকার? আমাদের দরকার খালি এই কাজ করা, যারা এই খালি ব্যবহারিক, এই জনগণ যেটা চায়, জনগণ কি চায় আপনি যদি তত্ত্ব না জানেন কী করে বুঝবেন? তাহলে আমি সেই বিষয়ে একটু আলোচনা করবো একটু পরে, কিন্তু তার আগে আমি একটা জিনিস ভুলে গেলে অন্যায় হবে। সেটা হলো আমি আসিয়াকে এখন স্মরণ করতে চাই, যে মেয়েটি মারা গেল মাগুরায়। যে আসিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে আমাদের দেশে যারা প্রগতিশীল বা যারা নিজেদেরকে বামপন্থী বলে মনে করেন তারা আবার শাহবাগকে পুনরায় দখল করতে চাইছেন। কিন্তু আসিয়াকে মনে করতে চাই এই ধর্ষণ কি আমরা সমাজে চলতে দিতে পারি? এটা তো অসম্ভব কথা। তাহলে আমরা তাকে স্মরণ করবো আজকে, এবং যদি তাকে স্মরণ করি তাহলে আমি আজকে বলবো বিনয়ের সঙ্গে আপনাদেরকে, এখানে কিন্তু আমি মেয়েদের দেখছি না, খুব কম দেখছি, মেয়েদেরকে দেখছি। যদি একটা সমাজে যারা অর্ধেকের বেশি, যদি তারা নেতৃত্বে না আসে, যদি তারা ভিজিবলি সমাজে না থাকে, হাজির না থাকে, এই সমাজ পশ্চাৎপদ সমাজ, এটা আরবের বেদুইন সমাজ, এই সমাজ কিন্তু বাংলাদেশে আমরা চাই না। এটা মনে রাখতে হবে। তরুণদের কাছে আমি বলবো আমরা এই সমাজ কিন্তু চাই না। আপনাদের সহকর্মীরা করি, আমরা যাদেরকে দেখেছিলাম যে এই ভাইদেরকে আগলে রেখেছিল যারা, তাদের ওড়না দিয়ে, তাদের আঁচল দিয়ে, আর তাদের ওড়নার দিকে তাকায় আঙ্গুল তুলে ওড়না নামাতে চেষ্টা করে, এত বড় সাহস হয়েছে আপনারা, কিন্তু গণ অভ্যুত্থানের পরে কারা করতে পেরেছে? এটা মেয়েরা নিরাপদ থাকতে পারবে না কেন? একটা জাতি, একটা জনগোষ্ঠী, তার যে বিকাশের যে মাত্রা, সে কতটুকু সভ্য হয়েছে, সে কতটুকু তার নিজের রিপু দমন করতে পেরেছে, তার রুহানি শক্তির বিকাশ কতটুকু হয়েছে, সে কতটুকু জীব আর কতটুকু তার মধ্যে রুহানি উপাদান আছে, এটা বোঝা যায় নারীর প্রতি তার আচরণের দ্বারা। এটা আমার নবীর কাছে আমি শিখেছি, এটা আমাদের নবী রসুলদের কাছে আমরা শিখেছি। আপনি দেখবেন যে সে আমলে মেয়েরা মসজিদে যেতেন, নবীর আমলে তারা যুদ্ধ বিগ্রহ করেছেন, তারা সমস্ত সামাজিক কাজে অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে তার ওফাতের পর আপনি সেখানেও একটা প্রতিবিপ্লব ঘটে গেছে। ফলে আমরা যেই একটা পুরনো যে গোত্রবাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল, যে রক্তবাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল, যে গোষ্ঠবাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল, যে তথাকথিত ভূখণ্ডবাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল, তথাকথিত জাতিবাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল, সেই লড়াই আবারও ফিরে এসেছে, আবারও ফিরে এসেছে। ফলে তরুণদেরকে হিস্ট্রি, এমনকি ইসলামের হিস্ট্রিও মনোযোগের সঙ্গে পড়তে হবে, কোনটা ইসলাম আর কোনটা ইসলাম না, কোনটা গোত্রবাদীদের তত্ত্ব আর কোনটা আমাদেরকে আমাদের নবী রসুল ওলি আউলিয়ার আমাদের শিখিয়েছেন, দুটো আলাদা জিনিস। ফলে মেয়েদেরকে ঘরে রাখার যে তত্ত্বটা, এবং ঘরে রেখে তারা, আমি কতবার একটা ভিডিও শুনে আমি হতভম্ব হয়ে গেছি, বলছে মেয়েদের নাকি কোনো আত্মা নেই, ওদের ঘরে রাখতে হবে পশুর মতন, জন্তুর মতন। তাহলে এই যে মেয়েদের বিরুদ্ধে এই যে একটা অত্যন্ত পরিকল্পিত আঘাত একদিকে, অন্যদিকে মেয়েদের প্রশ্ন তুলে পশ্চিমা সেকুলারিজম, তার যে নিজের যে বয়ান, তার যে নিজের যে জগৎ,
সে জগৎ থেকে এর আগেও সে কিন্তু ক্রমাগত ইসলামের বিরুদ্ধে সে কী বলেছে, ইসলামের বিরুদ্ধে সে ক্রমাগত নিন্দা, বিদ্বেষ, ঘৃণা সে ছড়িয়েছে না, যে আফগানিস্তানকে পুনর্দখল করতে হবে, মিলিটারি থাকতে হবে। কেন? কারণ মেয়েদেরকে আফগান পুরুষদের হাত থেকে রক্ষা করতে হবে। আপনি বুঝুন, যদি আপনারা তরুণরা, আপনাদের যে কলিগরা, কমরেডরা আপনাদের সঙ্গে একসঙ্গে লড়েছে, সামনে দাঁড়িয়েছে মেয়েরা, দেখেছি আমি, দাঁড়িয়েছে যেন ভাইদের উপর আঘাত না আসে পুলিশে, সে মেয়েরা কই? ওরা কোথায়? আজকে কোথায় ওরা? অল্প কয়েকজন দেখতে পাচ্ছি, কিন্তু কেন? আমাদের জনসংখ্যা বেশি হবার কথা। তাহলে যদি আমরা এই যে বিপ্লবের যেটাকে আপনারা বিপ্লব বলছেন, আমি যদি এটাকে বিপ্লব বলতে চাইছি না এখনো, বিভিন্ন কৌশলগত কারণে, কিছুটা তাত্ত্বিক কারণে, কিন্তু ঠিক আছে বিপ্লবে হলাম। তাহলে বিপ্লবের পরে কি করে মেয়েরা, এই মেয়েগুলো আবার ঘরে ফিরে গেল? ওদের তো আজকে বাংলাদেশের গঠনে নেতৃত্বের ভূমিকা থাকার কথা ছিল। আজকে যে নতুন ছাত্রদের দল তৈরি হয়েছে, ওখানে কটি মেয়ে আছে? ওদের কোনো ক্ষমতা নেই নাকি? আপনার তরুণরা মনে করেন মেয়েদের কোনো আত্মা নেই? এটা হাত ধরে বলেন তো দেখি, আপনাকে আসলে বিশ্বাস করেন মেয়েদের আত্মা আছে? এই দেখেন তরুণদের কর্তব্য কোথায়? নিজের ঘরে আগে কাজটা করতে হবে, যে অবশ্যই আমরা যাদের সঙ্গে লড়েছি তাদেরকে সামনে আনতে হবে। সবচেয়ে সবচেয়ে মধুর ছিল এই বিপ্লবে, সবচেয়ে সুন্দর জিনিস ছিল হিজাব পরা মেয়েরা লড়েছে সামনে রাস্তায়, তার পাশে জিন পরা, পশ্চিমা পোশাক পরা মেয়েরা লড়েছে। এই যে জালিমের বিরুদ্ধে লড়াইয়ে এক কাতার হয়ে যাওয়া, এই এক কাতার হয়ে যাওয়ার মধ্যে কিন্তু নতুন সংস্কৃতি গড়ে উঠবে। আমরা বাংলাদেশকে কি আবারও এমন একটা দেশ বানাবো যেটা ওই আরও পুরনো বেদুইনদের একটা ট্রাইবাল সমাজ? এটা তো আমরা হতে দিতে পারি না। তাহলে এটা যদি আমরা সাবধান থাকতে চাই এখনই, তাহলে এখনই আমি মনে করি যে প্রথম কর্তব্য হবে এই যে আপনারা আপনাদের নেতৃত্বের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আপনারা মেয়েদেরকে যে কোনোভাবেও আপনার সামনে এগিয়ে নিয়ে আসুন। গতকাল বেলজিয়ান একটা খুব সুন্দর একটা ছোট একটা আলোচনা করেছিলাম, তখনও এই প্রসঙ্গটা উঠেছিল ধর্ষণ সম্পর্কে। তারা বলেছিলেন ধর্ষণ এটার জন্য কি দাবি তোলা হচ্ছে? দাবি তোলা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইছে। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী কি ধর্ষণ করছে? উনি ধর্ষণ করেনি। আর এই যে ধর্ষণটা হচ্ছে, এটা কি রাজনৈতিক সমস্যা নাকি এটা সামাজিক সমস্যা? এটা ধর্মীয় সমস্যা, এটা ধর্মীয় সমস্যা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা। কারণ গরিব মেয়েরা সবচেয়ে বেশি রকম এটা দ্বারা অত্যাচারিত হয়, মধ্যবিত্ত মেয়েরা হয়। এবং এই পর্যন্ত ধর্ষণ সংক্রান্ত যত রকম ইতিহাস, যত রকম বিশ্লেষণ সে মনস্তত্ত্ববিদ বলুন, ডাক্তাররা বলুন, তারা করেছে, তারা পরিষ্কার বলেছে মেয়েরা ধর্ষিত হয়, শুনতে খারাপ লাগতে পারে আমাদের কাছে, বাবাদের দ্বারা, চাচাদের দ্বারা, ভাইদের দ্বারা, আশেপাশের আত্মীয় স্বজন, পরিচিতদের দ্বারা। আপনারা কি এই তথ্য জানেন? এই তথ্য জানেন কি না? যদি আমরা এই তথ্য জানি, তাহলে আমাদের একটা কালচারাল মুভমেন্টের দিকে যেতে হবে, একটা এথিক্যাল মুভমেন্টের দিকে যেতে হবে। আমাদের মেরে তো ঘরেও নিরাপদ না, ও তো ঘরেও নিরাপদ না। তাহলে এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি কি বিপ্লবের সঙ্গে যুক্ত না? যে মেয়েদের যে অবস্থা, এর রূপান্তর করা, অর্থাৎ গণ অভ্যুত্থানে সে সামনের সারিতে ছিল, সে হঠাৎ করে সে পেছনে চলে গেছে। তবে এই যে কথাটা আপনাকে বললাম, এই কথাটা কেন খুব দুঃখের সঙ্গে বলছি। আমি আসিয়ার কথা শুনে কালকে রাত্রে কেঁদেছি। কেন কেঁদেছি? ও কিছু মনে করবেন না, আমি প্রকাশ্যভাবে বলছি, একটা ছোট্ট একটা তাকে ব্লেড দিয়ে কাটা হয়েছে। যেহেতু যারা ধর্ষণ করছিল, ওই ছোট মেয়ের সঙ্গে সে ধর্ষণ করতে পারে। আমরা পুরুষ হয়ে আমরা কি বাবা নেই? আপনাদের এখানে কেউ, এখানে আপনাদের কোনো ভাই নেই? আপনার কেউ ভাই নেই, বাবা নেই? আপনাদের মনে কষ্ট নেই? এই মেয়েটি একটা উদাহরণ সৃষ্টি করেছে। এই জন্য প্রথমে আপনাদেরকে আসিয়ার নামটা বললাম, যে তরুণদের শিক্ষণীয় হবে প্রথম যে মেয়েদেরকে নেতৃত্বে নিয়ে আসা, এবং এই সামাজিক সাংস্কৃতিক যেই ব্যাপারটা আমাদের মধ্যে রয়েছে, এই সামাজিক সাংস্কৃতিক সমস্যাটা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যার বিরুদ্ধে লড়াই করে চলা, এটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এবং দয়া করে যারা পরাজিত শক্তি, তাদেরকে এই ধর্ষণের সুযোগে এই সরকারকে উৎখাত করতে দেবেন না।
এটা বুঝতে পারি কেন আপনারা করছেন। কারণ ইতিমধ্যে বলা হয়েছে তাদেরকে যে আপনারা ডক্টর ইউনূসের ওখানে তার যে এইটা আপনারা ক্রস করবেন, আপনাকে একটা কন্টিনেন্টের সামনে তাদেরকে ব্যারিকেড করা হয়েছিল, তারা সেই কথাটাও তারা ভঙ্গ করেছে। তবে এটা চলবে, বিভিন্ন নামে বিভিন্নভাবে অস্থিরতা করার চেষ্টা করবে, আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো আমি এবার এই গণ অভ্যুত্থান নিয়ে কিছু কথা বলবো, আর আমি অনুরোধ করব, আমি সব কথা তো একসঙ্গে বলতে গেলে এটা খুব ইন্টারেস্টিং হবে না। আপনারা কষ্ট করে কিছু প্রশ্ন থাকলে আমাকে লিখে দিন কাগজে। আমি একটু অনুরোধ করব একটু কাগজ দিতে সবাইকে, যাতে আপনারা লিখে আপনারা একটু দিতে পারেন প্রশ্নটা, কারণ কথা বলতে গেলে সময় চলে যাবে অনেক বেশি। যেটা মনে করি আমাদের ইমিডিয়েটলি আমাদের উত্তর দেওয়া দরকার, আমার আলোচনায় যদি আমি বাদ দিয়ে চাই তাহলে সেই প্রশ্নটা আমরা উত্তর দেব। তাহলে প্রথমে আমি যেখান থেকে শুরু করেছিলাম যে আমরা যেটা সাইফুল্লাহ বলেছিলেন যে বেহাত বিপ্লব, আমাদের বিপ্লব কিন্তু বেহাত হয় নাই, কারণ ৭১ আমরা বিপ্লব করি নাই, ৭১ আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, এবং ৭১ আমরা রাষ্ট্র গঠন করতে পারি নাই। রাষ্ট্র গঠন করতে পারি নাই কেন? কারণ রাষ্ট্র গঠন করবার যে জনগণের অভিপ্রায়, যেটাকে বলা হয় জনগণের সার্বভৌম অভিপ্রায়, এটা ব্যক্ত হয়েছিল প্রোক্লেমেশনের মধ্য দিয়ে, রাষ্ট্র ঘোষণা। আপনারা জানেন সংবিধানে পাবেন পরিষ্কার আছে, ঘোষণার মধ্য দিয়ে যে রাষ্ট্র গঠন করবার প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হয়েছিল, সে রাষ্ট্র গঠন করবার প্রতিশ্রুতি ৭২ সালে বা ৭১ পরের আওয়ামী লীগের সরকার, শেখ মুজিবুর সরকার সেই প্রতিশ্রুতি পালন করে নাই। আর কি করেছেন তারা? যাদেরকে LFOর অধীনে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এর অধীনে, মানে সামরিক বাহিনী যে বিধান তৈরি করে দিয়েছিল যে পাকিস্তানের জন্য একটা ইসলামী শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে, সেটা মেনে যারা নির্বাচন করেছিলেন ৭০ সালে, তারা ফিরে এসে স্বাধীন বাংলাদেশে দাবি করলেন আমরা হলাম গণপ্রতিনিধি। তারা নিজেদেরকে গণপরিষদের সদস্য বলে দাবি করলেন, এখানে কোনো নির্বাচন হয়নি। তবে ৭২ সালে নির্বাচন আসলে ছিল তো হয়নি, ফলে ৭২ সালে যারা গণপরিষদ গঠন করেছিল ওটা ছিল পাকিস্তানি গণপরিষদ। প্লিজ একটু গভীরভাবে ভাববেন, এটাকে বলে রাজনীতি। একটা জাতি, একটা জনগোষ্ঠী কী করে নিজেকে গঠন করে, সে তার ইতিহাসকে সে কী করে পাঠ করে, এই পাঠ করার পদ্ধতি আপনাদেরকে আমি বলবার চেষ্টা করছি। আমি কিছুটা খালেদা, অন্যান্য তরুণ নেতৃবৃন্দকেও, বৈষম্য ছাত্র সংগঠন থেকে আরও যারা আছেন, এইভাবে কিন্তু ইতিহাস পাঠ করতে হয়। তাদের কী ছিল আমাদের? আমরা ৭২ সালে কোনো সংবিধান প্রণয়ন করবার জন্য কোনো নির্বাচন হয় নাই। জনগণের এটা তার অধিকার। আমি একটা নতুন দেশ স্বাধীন করেছি, আমি দেশ স্বাধীন করেছি, কিন্তু রাষ্ট্র এখনো গঠন করি নাই। ফলে রাষ্ট্র গঠন করবার জন্যে একটা গণপরিষদ নির্বাচন আমার দরকার। এটা অধিকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যে কোনো গণতন্ত্রের স্বীকৃত। তাহলে ৭২ সালের সংবিধান অবশ্যই বাংলাদেশের জনগণের সংবিধান কখনো ছিল না। ৭২ সালের সংবিধান ছিল পাকিস্তানিদের সংবিধান। কারো যদি শুনতে খারাপ লাগে আবারও বলছি, ৭২ সালের সংবিধান ছিল পাকিস্তানের সংবিধান, কারণ সেটা প্রণয়ন করেছে পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য যাদেরকে আমরা নির্বাচিত করেছি, যারা যুদ্ধের সময় আমাদের এখানে ছিল না, খুব কম সংখ্যকে ছিল, বা কলকাতায় যারা ছিল তারা একান্তই কলকাতায়, বেন্দির থেকে বলেছে, মূলত দিল্লির সঙ্গে সহযোগিতা করে বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দেবার ষড়যন্ত্রে যারা যুক্ত ছিলেন, তারাই কিন্তু ৭২ সংবিধান করেছে। এখন খেয়াল করে, যদি এটা তরুণরা, এবার তরুণদের বলছি, এটা যদি আপনারা বোঝেন, তাহলে আপনারা যখন ৭২-এর সংবিধানকে আপনারা বাতিল করবার কথা বলেন, আমাদের লেখা থেকে কিছু পড়ে বা কিছু হয়ে আমরা কৃতজ্ঞ বোধ করি। তত্ত্বের গুরুত্ব দেখেছেন, ইতিহাসের গুরুত্ব এখন জনগণকে সচেতন করতে হয়। তাহলে যদি এটা বলে থাকি আমরা, তাহলে এটাতে আমাদের টিকে থাকতে হবে। সংস্কার বলতে কিছু নাই, সংবিধান সংস্কার আবার কি? আমি তো গঠনতন্ত্র বানাইতেই পারি না, আমাকে তো কোনো গণপরিষদ নির্বাচন করতেই দেয় না। তাহলে অবশ্যই একটা স্বাধীন বাংলাদেশের জনগণ, যদি দ্বিতীয় স্বাধীনতা বলি, যদি এটা আমি, তাহলে দ্বিতীয় স্বাধীনতার তত্ত্ব মানিয়ে আনি, অসুবিধা নেই। ঠিকই আমরা নতুন করে স্বাধীন হয়েছি,
তাহলে দ্বিতীয় স্বাধীনতার পর্বে যদি আমি নতুন করে আবার রাষ্ট্র গঠন করতে না পারি, আমি কি আবার 50 বছর ফিরে যাব না? আপনি কি 50 বছর আমাকে পিছিয়ে দিলেন না? আবার কি 50 বছর লড়াই করতে হবে এই জায়গায় পৌঁছাতে? আর কত জীবন দেবেন, আর কত রক্ত দেবেন? তবে অবশ্যই ছাত্ররা যখন দাবি করেছে আমাদের নতুন গঠনতন্ত্র চাই, তারা সঠিক দাবি তুলেছেন। কিন্তু কেন তারা সঠিক দাবি তুলেছেন ছাত্ররা এটা ব্যাখ্যা করে বলতে পারেন। তাদের যত বক্তৃতা শুনেছি এটা হলো অ্যান্টি আওয়ামী লীগ বক্তৃতা। অ্যান্টি আওয়ামী লীগ বক্তৃতা আমাদেরকে কোথাও নেবে না, আমাদেরকে যুক্তি দ্বারা কথা বলতে হবে। এই জন্য তত্ত্বের কথা বলতে হবে। যুক্তিটা কি? আজকে যে কোনো জনগোষ্ঠী, রাজনৈতিক জনগোষ্ঠী, সে যখন রাষ্ট্র গঠন করে তখন অবশ্যই তার একটা গণপরিষদ নির্বাচন লাগবে স্বাধীনভাবে, যেন সে তার নিজের অভিপ্রায়, তার ইচ্ছা, তার বাসনা, তার চাওয়া, খুব সুন্দর করে একটা বলতে বলেছে আমরা বোন চাওয়া, আমাদের চাওয়া, তার চাওয়াটা সে পরিষ্কারভাবে বলতে পারে গণপরিষদ। এই জন্য নির্বাচন দরকার। ওটা গণপরিষদ নির্বাচন, ওটা সরকার নির্বাচন, ওটা সম্পূর্ণ আলাদা। ফলে কারণ আমাদের সমাজে এখনো পর্যন্ত আমরা গণপরিষদ বনাম সংসদ নির্বাচনের মধ্যে বুঝি না কি পার্থক্য। এটা বিপদের না? আমি জিজ্ঞেস করবো তরুণদের, আপনারা নিজেরা বুঝেন পার্থক্যটা কি? বুঝেন? আপনি কি আলোচনা করেছেন যে এখন যখন আপনি গণপরিষদ নির্বাচন চান, আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হতে হবে, আপনারা বুঝে বলেছেন এটা নাকি না বুঝে বলেছেন? বলে বাংলাদেশে তো গণপরিষদ নির্বাচন একই সঙ্গে সংসদ নির্বাচন, এটা কি জানেন? এটাই কিন্তু সংবিধানে আছে। বাংলাদেশের সংবিধানে 142 অনুচ্ছেদ যখন পড়বেন দেখবেন যে সেখানে যদি 2/3 ভোটে যে কোনো নীতি, যে কোনো সংবিধান বদলের ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে, তবে এটা একই সঙ্গে গণপরিষদ, একই সঙ্গে জাতীয় সংসদ। 142 অনুচ্ছেদ। আপনাকে এটা চান? আমি প্রশ্নটা তুলে রাখছি, উত্তর দিতে হবে আপনাদের। আপনাদের বলতেছেন যে গণপরিষদ নির্বাচন আপনারা আগে চান, তাতে কি সমাধান সময় হয়ে যাবে? আপনার তো ক্ষমতায় নেই। লেনিন বলেছিলেন যে তখনই আপনি একটা গণপরিষদ নির্বাচন করতে পারবেন যখন জনগণ ক্ষমতায়, গণ অভ্যুত্থান ঘটে গিয়েছে, ক্ষমতা আপনার হাতে এসছে, সেই বল আপনি ফেলে দিয়েছেন হাত থেকে। ফেলে দেওয়ার পরে এখন যে পরিস্থিতি, ক্ষমতা আপনার হাতে নেয়, আপনি আমলাদের নিয়ন্ত্রণ করতে পারেন না, পুলিশে এখনো পর্যন্ত ফিরে আসে নাই, যেহেতু আপনার সেনাবাহিনীর সঙ্গে কোনো ইতিবাচক আলাপ আলোচনা করেন নাই, অ্যান্টি আর্মি একটা পজিশন নিয়েছেন, সেনাবাহিনী আপনাদের পক্ষে নেই। তা নির্বাচন করে সেনাবাহিনী করুন। যদি সেই গণপরিষদের নির্বাচন হয় তো ওরাই তো জিতে আসবে, আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, ওরাই তো জিতে আসবে। আপনি কোথায় যাবেন? আপনি কি করে, আপনাকে লোকে ভোট দিলে কী করবেন? আপনি কিছু করতে পারবেন? আপনার কোনো ক্ষমতা নেই। আপনি তো এখন বলছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, যেটা বলছে যে একটা সংস্কার করার জন্য একটা লোক বসেছেন ডক্টর ইউনূস, ওই সংস্কারের প্রস্তাব আসবার আগে উনি একজনকে বসেছেন। একটার পর একটা আপনার এই যে বিশৃঙ্খলা, একটার পর একটা যে সকল সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তরুণদেরকে আমরা কথা বলতে দেখিনি। কেন দেখিনি? দেখিনি তরুণরা পড়াশোনা করে না, আবেগে চলে, আবেগ দ্বারা কিছু হয় না। দেখতে পাচ্ছেন তো আপনাদের মধ্যে কোথায় নিয়ে গেছেন আপনারা। এখন আমাদেরকে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তরুণদের রক্ষা করার জন্য আমাদেরকে লড়তে হচ্ছে, কারণ আমরা এই তরুণদের চিনি, ওদেরকে আমরা ভালোবাসি, ওদের থাকা দরকার, ওদের লড়াইটা এগিয়ে নিয়ে যাওয়া দরকার। আমরা তরুণদের পক্ষে আছি 100% নিঃশর্তে। আমরা লড়বো। আমরা বলেছি দরকার হলে আমাদের মধ্যে যাদের বয়স চলে গেছে একটা সময়, বাদ দাও, আমাদেরকে মারো, কিন্তু আমাদের তরুণদেরকে রক্ষা করতে হবে। কিন্তু আপনারা তো ক্রমাগত আমাদের কাজকে কঠিন করে তুলেছেন, ক্রমাগত কাজ কঠিন করে তুলেছেন। এত একটা গণ অভ্যুত্থানের পরে আমরা একটা যখন নিজের একটা দলকে যখন প্রকাশ করব, এত জাঁকজমকের কি আছে ভাই? আমি কি নবাব? আমি কি কর্পোরেশন থেকে টাকা পয়সা পাইছি? এই টাকা কোথা থেকে আসছে? জনগণকে জিজ্ঞাসা করবে না তো? জনগণ জিজ্ঞেস করবে আগে, আমি জিজ্ঞেস করছি কোথেকে পেয়েছেন, কোথেকে পেয়েছেন?
এরা কি টাকা দিয়ে জনগণের রাস্তা নামাচ্ছেন না? তারা একটা পয়সা লেগেছে? সঠিক রাজনীতি, সঠিক কথা বলে জনগণ আপনার পেছনে এসে দাঁড়াবে। তার এই যে ট্রেডিশনাল পুরনো দল গঠন করবার যেটা রিপিট করছে তরুণরা, এরা কি তাহলে তরুণ নাকি এরা বৃদ্ধ? এরা কেন বৃদ্ধ চিন্তার দিক থেকে? কারণ এরা পড়াশোনা করে, এরা বুঝতে চায় না, মনে করে গায়ে জোরে সব কিছু করা সম্ভব। গায়ে জোরে কিচ্ছু করা যায় না। গায়ে জোরে যদি সম্ভব হতো তাহলে শেখ হাসিনা এখনো ক্ষমতা থাকতো। গায়ে জোরে সম্ভব হয়নি, কারণ এই ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করবার বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক, সাংস্কৃতিক শর্ত অনেক পেইনফুলি, অনেক বেদনার সঙ্গে, অনেক ক্ষতি স্বীকার করে আমাদেরকে এটা তৈরি করতে হয়েছে। কিন্তু ঐতিহাসিকভাবে তরুণরা এমন একটা জায়গায় সন্ধিক্ষণে ছিল যেখানে নেতৃত্বটা তাদের হাতে এসে পৌঁছেছে। ফলে অবশ্যই সমাজের বিভিন্ন চিন্তা যারা করছে বা করে এসেছে, তাদের যে চিন্তার কারণে সমাজে যে সচেতনতা তৈরি হয়েছে, তাদের কথা আপনাদেরকে হয় শুনতে হবে অথবা যুক্তি তর্ক দ্বারা এটাকে বাতিল করতে মেনে নেব। আমি হাত তুলে বলবো, বাবারে আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে। কিন্তু আপনাদের ভুল করেছেন। আপনাদের বারবার বলা সত্ত্বেও আপনারা কী করেছেন? সেই 8ই অগস্টে আপনারা ঠিকই শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে আপনারা কী করেছেন? আপনারা শপথ নিয়েছেন। তাহলে বাংলাদেশে তো এই ফ্যাসিস্ট সংবিধানই আছে। আপনি কী করে এটার বিরুদ্ধে লড়াই করে আপনি জিতবেন? আমলারা সে আমলারাই আছে, সেই সৈনিক জেনারেল সে সৈনিক জেনারেলরাই আছে, কিচ্ছু বদল হয়নি। ফলে একটা প্রতি বিপ্লব হয়েছে। কীভাবে হলো প্রতি বিপ্লবটা? হলো সংবিধানের নামে। আপনাদেরকে বোঝানো হলো, কি বোঝানো হলো? দেশে তো সংবিধান ছাড়া কেমনে একটা দেশ চলে? আপনারা শুনেছেন যে দেশে নাকি সংবিধান লাগে? আপনাদেরকে বুঝিয়েছে আসিফ নজরুল, আপনাদেরকে বুঝিয়েছে অনেকে। তাহলে আমাকে বলছেন যে সেনাবাহিনী ওইটা বলেছে। আমাদের সেনাবাহিনীর মুখের উপর কেন বললেন না? তারা যখন সামরিক অভ্যুত্থান করে তখন তারা কি করে? তারা ফরমান দিয়ে দেশ চালায় না? চালায় না ভাই? সামরিক বাহিনী সামরিক অভ্যুত্থান করে সে ফরমান দিয়ে দেশ চালায়। আর আমরা লাশ হয়ে গণ অভ্যুত্থান করেছি, আর ডক্টর ইউনূস তার আদেশে অল্প 1-2 বছর দেশ চলতে পারবে না। এটাকে হতে পারে? কেন চলতে পারবে? চলতে না পারে কি কারণ? পৃথিবীর সব দেশে তাই দিয়েছে। তাহলে আমরা এই কাজটা করি নাই। ফলে আমরা ডক্টর ইউনূসকে একটা কলা গাছের মধ্যে বসিয়ে দিয়েছি। ওর তো কিছু করার ক্ষমতা নেই। ও কী করবে? ও কী করবে? কলা গাছের মধ্যে একটা বসিয়ে রাখেন আপনারা। আপনি ঠিক সেই সংবিধান যা আছে তা আছে। শেখ হাসিনা দাবি করছে আমি এখনো কি বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রথম থেকে আমি বলছি যে এটা দিল্লি এই খেলাটাই খেলবে। তারপরে তো আপনার সংবিধানকে বাতিল করেননি। তারপরে একটা অধ্যাদেশ করে এই যারা ক্ষমতা আছেন তাদেরকে বৈধ করার একটা চেষ্টা হয়েছিল। ওটা আরও খারাপ। ওটা আমরা সমালোচনা করে নষ্ট করে দিয়েছি। মানে তথাকথিত সংবিধানের অধীনে একটা অধ্যাদেশ দিয়ে এটাকে একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা আইন বানাবে এই বিদ্যমান আইনের পরিপ্রেক্ষিতে। কেন এটা এই সংবিধানকে লাথি মেরে ফেলে দিলে কী সমস্যা? এটা তো আমরা প্রমাণ করি না। বাংলাদেশের জনগণ তো এই সংবিধান লাগে না। তাহলে তরুণরা দেখতে পাচ্ছেন তাদের যে শিক্ষার অভাবে, তাদের জ্ঞানগত চিন্তার অভাবে তারা একটার পর একটা কিন্তু তারা তো ভুল করে যাচ্ছে। তাহলে সেই যদি ভুল আমরা করে যাই তাহলে তো নিঃসন্দেহে এটা বিপজ্জনক হয়ে দাঁড়াবে কদিন পরে। জনগণ তো আমাদের সঙ্গে থাকবে না। আমি যতই তরুণদের পক্ষে বলি না এখানে জনগণ থাকবে না, ঠিক আছে? আর এখন আরও কী কী দেখেন জটিলতা তৈরি হয়েছে, কী করেছে। আমরা বলছি মধ্যপন্থা, আমরা একটা মধ্যপন্থার রাজনীতি করবো। আপনারা শুনেছেন না? তরুণরা বলছি আমাদেরকে মধ্যপন্থা কি? মধ্যপন্থা সুবিধাবাদীরা বলে মধ্যপন্থা বলে। বাংলাদেশের লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে পূর্ণ বিজয়ের দিকে নিয়েছি। যত রকম ফ্যাসিবাদ আছে, সেটা সেকুলার ফ্যাসিবাদ হতে পারে, ধর্মীয় ফ্যাসিবাদ হতে পারে, সেটা যে কোনো ধরনের ফ্যাসিবাদ হতে পারে। যে মানুষের সাম্য মানবিক মর্যাদা এবং ইনসাফ যে মানে না, বা যে মনে করে যে তার বক্তব্যই সহি,
সমাজে আর কোনো জনগোষ্ঠী নাই, সমাজে আর কোনো মত শুনতে হবে না। যদি তার মত না শুনেন, সে আপনার উপর হামলা করবে, মাজার ভেঙে দিবে, আপনার বিরুদ্ধে বলবে, ক্যাম্পেইন চালাবে যে আমাকে হাতের অধিকার দিতে হবে। এই সবই কিন্তু ফ্যাসিবাদ, সবই কিন্তু ফ্যাসিবাদ। ফলে সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালাতে হবে। এখানে মধ্যপন্থার সুযোগটা কোথায়? ইসলামেতে ফ্যাসিবাদের কোনো সুযোগ নাই, ইসলামেতে কোনো পরিচয়বাদই নেই, ইসলামের পরিচয়বাদ নাই। আবারও বলছি, আমি মুসলিম, আপনি মুসলিম কি করে মুসলিম? আপনি কি সাক্ষী দিচ্ছেন কখনো? সাহায্য করছেন? আপনি আল্লাহকে উপলব্ধি করছেন? জন্মসূত্রে তো আপনি মুসলমান হতে পারেন না। আপনি কলমা পড়লে তো যথেষ্ট না, আপনি কোরআনে বুঝতে হবে কোরআন কি আছে। তাহলে এই যে শাহাদা, সাক্ষ্য দেওয়া, যে আমি সাক্ষ্য দিচ্ছি, আমার সেই উপলব্ধি, যেহেতু তিনি সকল যুক্তি, তর্ক, দৃশ্য, প্রত্যক্ষ জগৎ তার ঊর্ধ্বে, তিনি দেশকাল প্রাপ্তের ঊর্ধ্বে, তাকে কোনো নামের দ্বারা, তাকে কোনো চিহ্ন দ্বারা চিহ্নিত করা যায় না। আপনি যদি আল্লাহ লেখেন, আল্লাহ যদি আমি এখানে লিখি আর এটাকে আল্লাহ ডাকি, ওটা কি আল্লাহ হবে? তাহলে প্রতিনিয়ত তো আপনি শিরকি করছেন। কারণ আপনি আল্লাহ আল্লাহ করছেন, শিরকি করছেন, আপনি জানেন না ওই শব্দটা উচ্চারণ কেন করছেন, কি জন্য? শাহাদা, আপনি যেন উপলব্ধি করতে পারেন। ওই অক্ষর পূজা করবেন না, ওই অক্ষর পূজা ইসলামের বিরোধী। ইসলাম অক্ষর পূজা করতে নিষেধ করে দিয়েছে। তাহলে আপনি প্রতিনিয়ত শিরকি করতেছেন। আর হিন্দুদেরকে বলে যে তারা নাকি পুত্তলিকে কথা করে। প্রতিদিন কবে এসছে, কদিন আগে এসছে, বিরোধীর কথা নয়। ওই চৈতন্যের আমলে আগম বাগে সে সময় থেকে এসছে। বেদে কি একত্ববাদ নাই? উপনিষদে একত্ববাদ নাই? রবীন্দ্রনাথ কি একত্ববাদী ছিলেন না? রামমোহন কি একত্ববাদী ছিলেন না? প্রচুর একত্ববাদী, এবং শঙ্করাচার্য একত্ববাদী। আমার সেই বলতেন শঙ্করাচার্য, তিনি ইসলামের দ্বারা প্রভাবিত হয়ে তিনি শঙ্করাচার্য হয়েছেন। তার যে ভাষ্য, বেদ ভাষ্য তিনি তৈরি করেছেন। তাহলে এই উপমহাদেশের ইতিহাসটা আসলে ইসলামের ইতিহাস, কিন্তু সেটা আরবদের ইতিহাস না। ইসলামের ইতিহাস মানে তো আরব হওয়া না, ইসলামের ইতিহাস মানে তো ইরানি হয়ে যাওয়া না, ইসলামের তুর্কি হয়ে যাওয়া না। আমরা আমাদের মতন করে যে রসুলের যে বাণী, তার যে বক্তব্য, তিনি যে ওহী পেয়েছেন, সে ওহী, এটা আমরা আমাদের মতো করে সাক্ষ্য, শাহাদা উপলব্ধি করব আমাদের সমাজের মধ্যে, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতির মধ্যে তাকে আমরা আমল করব। তাহলে এই লড়াইটা, এই যে বুদ্ধিভিত্তিক লড়াই, আমি প্রশ্ন করতে চাই তরুণদের, আপনারা কি পারবেন? আপনি পারবেন? সেই ক্ষমতা তো নাই। তার জন্য ইসলামের ইতিহাস পড়তে হবে, কোরআন পড়তে হবে মনোযোগের সঙ্গে। আন্তর্জাতিকভাবে যত গবেষণা হয়েছে, যত দার্শনিক এসছেন পাশ্চাত্যে, তাদের বইপত্র পড়তে হবে। অন্য কথা বাদ দিন, শুধুমাত্র এই যে লা ইলাহা বলি, আল্লাহ নাই বলেন শুরুতে কথা, এটা বুঝতে তো আপনার 1000 বলে লিখতে হবে। নাফি বলি, তারপর বলি ইসবাত, এরপরে বলি ইল্লাল্লাহ, ইসবাত করি আমি। তাহলে এটা বুঝতেই তো, এই ভেদটা, যে নাফি ইসবাতের এই যে ভেদ, এই ভেদ বুঝতে তো আমাদের বহু সময় লাগবে, আমাদের কত কাজ, প্রচুর কাজ। আর যদি আমরা বলি না, বুদ্ধিবৃত্তির দরকার নেই, আমাদের তত্ত্ব কোনো দরকার নেই, তো লড়বো কি করে? বুঝে নিতে হবে। যে মানুষটি আজকে আমাদেরকে ভুল বুঝতেছে, যে কোনো কারণে হোক না কেন, ও তো মহব্বত করে তরুণদের, ওকে তো বুঝাতে হবে যে আমাদেরকে এটা ইসলাম অনেক বৃহত্তর ব্যাপার, অনেক বড় জিনিস, এটা অনেক বিশাল ব্যাপার। এটা একটা বিশ্ব সভ্যতাকে সে কাঁপিয়ে দিতে পারে, নতুন সভ্যতা সে করতে পারে। পাশ্চাত্য সভ্যতাকে পরাস্ত করাটা এখন আমাদের কাজ, সকল ক্ষেত্রে, চিন্তা, চেতনা, দর্শন, শিক্ষা, রাজনীতি, রাষ্ট্র, সকল ক্ষেত্রে তাকে পরাস্ত করাটা আমাদের এই লড়াই। কেন এই ইসলাম ইম্পর্টেন্ট? অনেকে সেকুলার আমরা রাগারাগি করে, কারণ জালিমের বিরুদ্ধে মজলুমের আদর্শ ইসলাম ধারণ করে। এর আগের যে বিপ্লবী তত্ত্বের কি সমস্যা ছিল, তার মধ্যে রুহানিয়াতের অভাব ছিল, আত্মার অভাব ছিল। মানুষ সেখানে আত্মা খুঁজে পেত না, সবই বস্তুবাদী ছিল। কিন্তু কথা তো মিথ্যা ছিল না, কারণ আমাকে তো অবশ্যই মজলুমের বিরুদ্ধে লড়াই করতে হবে। তো সেই ইসলামের উদাহরণ, সেই ইসলামের যে ইসলাম মজলুমের পক্ষে, সেই ইসলামের উদাহরণ বাংলাদেশের জনগণ সৃষ্টি করেছে। আপনারা কি জানেন কখন করেছে?
1971 সালে। 1971 সালে এই জনগোষ্ঠী জালিম আর মজলুমে ভাগ হয়ে গেছে। 71-এ লড়াই ছিল বাঙালি জাতিবাদ বনাম ইসলাম ছিল না, যেটা ভারতীয় ন্যারেটিভ, এটা দিল্লির ন্যারেটিভ, তার ইসলাম নির্মূলের ন্যারেটিভ। এবং তার সঙ্গে সে সংবিধানে কি ঢুকিয়েছে? ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা বলতে হয় না, আপনি যে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করেন এটা তার চরিত্রের কারণে ধর্ম নিরপেক্ষ। তো আপনি ধর্ম নিরপেক্ষ কেন ঢুকালেন? যেহেতু আপনি একটা ইসলাম নির্মূল রাজনীতি করবেন, এই জন্য ঢুকেছেন ধর্ম নিরপেক্ষ, আর কোনো কারণ নেই। গণতান্ত্রিক বাংলাদেশ মানে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এখানে কি এমন কোনো ভাইরা আছেন বা বোনরা আছেন যারা বাজারে যান আর পকেটে একটা কোরআন শরীফ আর হাদিস নিয়ে যান? আছেন কেউ? না। তাহলে প্রত্যেকটা মানুষের একটা ইহলৌকিক জীবন আছে, তার ইহলৌকিক জীবন আছে, আর তার আত্মার বিকাশ, তার মধ্যে যে আমি, যে লোকটা আমি এখন কথা বলছি, তার বিকাশের জন্য সে নফসিনিয়াত থেকে রুহানিয়াতকে আলাদা করতে পারে। তার জন্য তার আছে দিন, তার আছে ধর্ম, আত্মার শিক্ষা লাগে। আপনি এদিকে মুসলমান বলে যে আপনি মুসলমান হয়ে যাবেন, ইসলাম এটা মোটো মানে না। আপনার আত্মার শিক্ষাটা কি? অন্যের জন্য দরদ। আত্মার শিক্ষাটা কি? আমি একটা ছোট্ট উদাহরণ দিতে যাচ্ছি, তাড়াতাড়ি বুঝবেন। আমি এই যে মর্মের কথা বলছি, ইসলামের যে মর্মের কথা, এই মর্মের দ্বারা অনুপ্রাণিত হয়ে একটা কৃষি কাজ করি, এটাকে বলি নয় কৃষি। কোরআনে পাঠিয়েছে আমাদেরকে, বলছে খলিফা, আল্লাহর প্রতিনিধি আকারে দুনিয়া পাঠিয়েছে। এর মানে হলো আমার মধ্যে রুহানিয়াতের গুণ সম্পন্ন, আমি আল্লাহর যে গুণাবলী, সেই গুণাবলী আমি চর্চা করে দেখাতে পারি। আল্লাহর গুণাবলী কি? প্রকৃতির ক্ষেত্রে তাকান, বন দিকে তাকান, তার বিশাল একটা গুণ হলো সার এবং বিষ ছাড়া গাছপালা প্রকৃতি উৎপাদন করে। অদ্ভুত ব্যাপার। আপনি কি দেখছেন যে তিনি উপর থেকে সার মারতেছেন? দেখেননি কখন? আপনি কি বিষ দিতে দেখছেন? তাহলে আপনি নামাজ পড়তে পড়তে কালো হয়ে গেছে কপালে, কিন্তু আপনি বিষ ছিটাচ্ছেন, তাহলে কি আপনি থাকবেন? এই রসুলের উম্মত রূপে দাবি করতে পারবেন? আপনাকে পাঠিয়েছে সৃষ্টিকে রক্ষা করে। এই সৃষ্টিকে আপনি যদি রক্ষা না করেন, তাহলে আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়লেন কি 20 ওয়াক্ত পড়লেন? আপনি কি জবাব দেবেন? যে একটা ছোট্ট একটা প্রাণী যাকে চোখে দেখা যায় না, ছোট্ট একটা প্রাণী যে মাটির তলে লুকিয়ে থাকে, যাকে আমরা দেখি না, অদৃশ্য, মানুষের পক্ষে দেখা অসম্ভব, আল্লাহ সেভাবে মানুষকে তৈরি করে নেয়। পানির মধ্যে যে সকল জলজ প্রাণী আছে, এরা সব খুন হয়ে যাচ্ছে, এরা সব বিলীন হয়ে যাচ্ছে, এবং পুরো বাংলাদেশ আজকে মরুভূমি হয়ে যাচ্ছে। এইটা কি আপনি কি জবাব দেবেন যদি তাকে জিজ্ঞাসা করে, এই বেটা তোকে বলেছে খলিফা আকারে তুই আমার গুণাবলী চর্চা করবি, আর তুই বিষ দিলি কেন? তুই সার ব্যবহার তুই কেন করলি? কি উত্তর দেবেন বলেন? বলে যে আমি সারাদিনকে নামাজ পড়ছি, আল্লাহ করছে। শুনবে? আপনি দুনিয়ার সৃষ্টিকে রক্ষা করার জন্য, এই জন্য আপনি খলিফা। তাহলে ইসলাম অত্যন্ত মহৎ ধর্ম, এটা একটা বিপ্লবী ধর্ম, অন্য সমস্ত ধর্মের সবচেয়ে শেষে এসছে সে। ফলে ইসলামে কখনো দাবি করে না যে আল্লাহর সঙ্গে আপনার একটা চুক্তি হয়েছে ইহুদিদের মতন, আপনি বেহেশতে যাবেন, আপনার কোনো পরকাল নেই, এটা করে না। কিংবা এমনই খ্রিস্টানের মতো, খ্রিস্টান তাদের প্রত্যেকটি ধর্মের প্রতি আমার শ্রদ্ধা আছে, তাদের নিজস্ব অনেক ভালো দিক আছে, সেটা ভিন্ন তর্কের বিষয়, আমি পার্থক্য তুলে ধরছি। আপনি খ্রিস্টান ধর্মে যিশুকে আল্লাহ না মানলে আপনি কখনোই পরকালে কোনো মুক্তি পাবেন না। আপনাকে প্রথম মানতে হবে যিশুকে আল্লাহ মানতে হবে, কারণ তিনি আল্লাহর পুত্র। আপনি পাপ করেছেন, ফলে সেই পাপের শাস্তি হিসেবে আপনি দুনিয়া আসছেন। আপনি ইনসেস্ট থেকে, মানে আদম হওয়ার পরে যে সন্তান জন্মগ্রহণ করেছে, এই বংশবৃদ্ধি হতে পেরেছে, যদি বাবার সঙ্গে মেয়ে, মেয়ের সঙ্গে ভাই, বা ভাইয়ের সঙ্গে বোনের, মায়ের সঙ্গে ছেলের এই যে সম্পর্ক না হইতো, তাহলে তো আদমের বংশবৃদ্ধি হতো না। ফলে খ্রিস্টানটি মনে করে আমরা সব মানুষ আদি পাপ, আমরা সবই পাপ করছি। এই পাপের মুক্তির একটা মাত্র পথ হল আল্লাহর পুত্র, যিনি স্বয়ং আল্লাহ, যিনি ধরাধামে অবতীর্ণ হয়েছেন, তাঁর ধর্ম গ্রহণ করা।
এটা তো কোরআনটা বলেনি, একই গল্প, আরবদের একই গল্প, সেমিটিক গল্প, আদম ইভের গল্প, সেম থিং। কিন্তু কেন ইসলামটা মানল না? তাহলে এটা তো বুঝতে হবে কেন মানল না। কারণ সে ভিন্ন জিনিস, সে ওটা আমি দুনিয়াকে খলিফা পাঠাচ্ছি, তো ফেরেশতারা ভাই কেন পাঠাচ্ছ তুমি, সব ফাতনা ফাসাদ করে মারপিট করবে। তো তিনি বললেন আমি যা জানি তোমরা তা জানো। তাহলে আল্লাহ কি জানে এটা কি মানুষ জানতে পারবে? অবশ্যই, যদি আমি তার খলিফা হবে। আপনার যদি একটা কোম্পানিতে আপনি চাকরি করেন, আপনি ধরেন তার একটা জায়গাতে, একটা প্রদেশে বা ধরেন খুলনাতে বসে বা যশোরে বসে আপনি তার প্রতিনিধি, আপনি কি জানবেন না আপনার মালিক আপনার কাছে কি চাকরি প্রত্যাশা করে? ডেফিনেটলি তিনি প্রত্যাশা করেন তার সৃষ্টিকে আপনি রক্ষা করবেন। তাহলে ইসলামকে বহু দিক থেকে অনেক গভীরভাবে আমাদেরকে পড়বার, জানবার এবং আমাদের জনগণকে শিক্ষিত করবার, সচেতন করবার প্রয়োজন রয়েছে, যাতে ইসলামকে একটা শুধুমাত্র একটা পরকালবাদী, পরকালের ভয় দেখিয়ে জনগণকে ইহলৌকিক কাজ থেকে বিরত রাখার এই যে একটা ধারা তৈরি হয়েছে, এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এরাই আজকে আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এরাই আপনাদের সাথে ক্ষমতার ভাগ চায়। এরা ক্ষমতার ভাগ চায়। মাহফুজ যতই তার তত্ত্ব দিক না কেন, এই গোড়ার প্রশ্ন সলভ না করলে, গোড়ার যে কাজটা কঠিন, সময় লাগবে, আমাদের লোককে বোঝাতে হবে আস্তে আস্তে। আমরা এখানে কোনো ইসলাম বিরোধী কথা বলতে, ইসলামকে নস্যাৎ করতে আসি নাই, ইসলামকে বিজয়ী করতে এসেছি। আমাদের রসুলের যে মক্কা ছিল ওই মক্কা, কোরেশদের মক্কা, আর আমাদের এখনকার মক্কার নাম হলো ওয়াশিংটন। আমরা ওয়াশিংটন জয় করব, আমরা নতুন একটা বিশ্ব সভ্যতার জন্ম দেব, যেটা বিশ্বে নতুন লোকে দেখে নাই। ট্রাম্প আসার পরে সারা বিশ্বে টের পেয়ে গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পতন শুরু হয়ে গেছে বহু আগে। এই যে বিশ্বের যে সংকট, তার যে বুদ্ধির সংকট, তার দার্শনিক সংকট, তার আত্মার সংকট, তার অর্থনৈতিক সংকট, তার টেকনোলজির সংকট, এই সমস্ত সংকটের বিপরীতে বাংলাদেশে আমাদেরকে শক্তিশালী একটা গণরাজনৈতিক ধারা গড়ে তুলতে হবে। এটা কিছুতেই বিএনপির মডেলে, জামাত ইসলামের মডেলে, আওয়ামী লীগের মডেলের দল হবে না। এটা হবে একটা তত্ত্বে সমৃদ্ধ, জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে যারা জড়িত, জনগণ থেকে যাদেরকে আলাদা করা যায় না, এরকম একটা দল আমাদের লাগে। এরকম একটা দল আমরা গঠন করি। ফলে আমরা যে দলটা গঠন করেছি তার প্রতি আমার অভিনন্দন রয়েছে, ভালোবাসা থাকবে, আপনাদের সঙ্গে থাকবো। যদি মরি আপনাদের সঙ্গে মরি, যদি জিতি আপনাদের সঙ্গে জিতব। কিন্তু কথা শুনতে হবে। যদি আমি ভুল বলি আমাকে শুনতে দিতে হবে, আর যদি আমি ঠিক বলি আমার কথা শুনতে হবে। যদি আমার কথা শুনতাম আজকে বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হতো না। আগামী দিনে অনেক খারাপ পরিস্থিতি আসছে। আপনারা সকলে দেখেছেন যে ভারত ক্রমাগত উস্কাইছে যেন সেনাবাহিনীর মধ্যে একটা কোনো না কোনো একটা অভ্যুত্থান ঘটে, একটা বিভাজন তৈরি হয়, বিভিন্ন রকম গ্রুপ এখানে তৈরি হয়ে গেছে, বিভিন্নভাবে সে উস্কাচ্ছে ক্রমাগত। এই সময় আমাদের কী করা কর্তব্য? আসলে যে সেনাবাহিনী একমাত্র যে আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে সে রক্ষা করতে পারে, আমাদের ভুলে যাওয়া উচিত নয়। এটা ছাত্র জনতা সৈনিকদের গণ অভ্যুত্থান ছিল। সৈনিকরা নিজেরা যদি বিরোধিতা না করতো যে আমরা আমাদের সন্তানদের বুকে গুলি চালাবো না, এই গণ অভ্যুত্থান সফল হতো না। আমাকে বলেন আপনারা কয়বার সৈনিকদের নাম নিয়েছেন? সৈনিকদের আপনারা বলেছেন, প্রশংসা করেছেন কয়বার? খুব কম। কারণ আমাদের প্রথাগত পেটি বুর্জা ধারণা, এটা আওয়ামী ধারণা, যে বাংলাদেশে কোনো সেনাবাহিনীর দরকার নেই, বাংলাদেশের দরকার রক্ষী বাহিনী। বাংলাদেশের সেনাবাহিনী লাগবে না, বাংলাদেশের দরকার রক্ষী বাহিনী। আপনাকে আরেকটা রক্ষী বাহিনী চান বাংলাদেশ? যদি না চান তাহলে অবশ্যই সেনাবাহিনীর সঙ্গে একটা তো সমঝোতা আসতে হবে। সে সমঝোতার ভিত্তি কী, বক্তব্য কী হবে? 1 নম্বর, আমাদেরকে তোমরা ঘোষণাপত্র দিতে দাও না। এটা সেনাবাহিনী বিরোধিতা করে না। কারা বিরোধিতা করেছে? রাজনৈতিক দলগুলোর বিরোধিতা বলেছেন আমরা একটা জাতীয় ঘোষণা দিব। কই জাতীয় ঘোষণা? সেই জাতীয় ঘোষণা আগে তো আমরা দল বানিয়ে ফেলেছি, জাতীয় ঘোষণা কই? তারপরে এখন যদি সেনাবাহিনী মনে করে আরে এই দলকে দিয়ে কিছু হবে না, সব ইউজলেস, কতগুলা উশৃঙ্খল ছেলে
এটা তো ওদেরকে এই কথাগুলো বলার তো বহু লোক আছে না? ওদের কানে কানে গুলো বলার বহু লোক আছে। ওদের যে গোয়েন্দা সংস্থা সবসময় বলতেছে না, এরা সব উচ্ছৃঙ্খল কথা শোনে না, এটা কারো কথা শোনে না। তো এই উচ্ছৃঙ্খলতা দিয়ে কি আমরা মনে করি যে আপনারা পারবেন বিএনপিকে সঙ্গে মোকাবেলা করতে? আপনাদের কটা সিট পাবেন? 20টা না 30টা? এর দ্বারা কি গণঅভ্যুত্থান পূরণ হয়ে যাবে? এটার জন্য আমরা এত জীবন দিছি। তাহলে আমাদেরকে অবশ্যই আমার একটা জায়গায় পৌঁছাতে হবে যে যেখানে একটা আদর্শ ভিত্তিক ঐক্য আমরা করতে পারি। যে আমাদের কি কি প্রথম দিকে আমরা চেয়েছি, আমরা একটা নতুন গঠনতন্ত্র, দেখেন এখনো পর্যন্ত আমরা সংবিধান আর গঠনতন্ত্রের ফারাক বুঝাতে পারলাম না। কাউ সংবিধান আর গঠনতন্ত্রের ফারাক বুঝাতে পারি না। সংবিধান রচনা করে কলোনিয়াল শাসকেরা। আমি আপনার উপরে শাসন করব, ফলে আমি চাই একটা শাসনতন্ত্র, শাসন করবো একটা দলিল, আইনি দলিল, এটাকে বলে সংবিধান। আর আমি জনগণ সকলে মিলে আমরা নিজেদেরকে একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গঠন করব, এটাকে বলে গঠনতন্ত্র। তার মধ্যে আমাদের আবেগ আছে, আমাদের ধর্ম আছে, আমাদের সংস্কৃতি আছে, আমাদের ভাষা আছে, আমাদের সামাজিক সম্পর্ক আছে, আমাদের বিভিন্ন, আমরা ভাত খাই, আমরা রুটি খাই না, আমরা মাছ খাই, আমরা মাংস কম খাই। ফলে আমাদের একটা খাদ্য ব্যবস্থাও আছে, আমাদের চাওয়া পাওয়া আছে, এটাকে বলে অভিপ্রায়। ফলে আমাদের চাওয়া পাওয়া যে এখানে গ্রহণ করে, জনগণের চাওয়া পাওয়াকে গ্রহণ করে আমরা সকলে মিলে তর্ক বিতর্কের মাধ্যমে যেটা সমষ্টির চাওয়া পাওয়া, এই সমষ্টির চাওয়া পাওয়ার ভিত্তিতে যেই দলিলটা তৈরি হয়, এটাকে বলে গঠনতন্ত্র। এটা সংবিধান না, এটা সংবিধান নয়। আমরা নতুন সংবিধান চাইবে আওয়ামী লীগ 72-এর সংবিধান, আমরা চাই নতুন গঠনতন্ত্র। এই নতুন গঠনতন্ত্র তৈরি করতে হলে আজকে এই যে এখানে বসে আমরা যারা কথা বলছি, এই যে আলোচনা করছি, এটা হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবার প্রক্রিয়া। এটাই করতে হবে। কেন করতে হবে? আজকে আমি বলবো বক্তব্য, আপনারা আমার বক্তব্যের পক্ষে বিপক্ষে থাকবেন, আলোচনা করব, কথা বলবো। আমরা সকলে কোথায় ভুল, আমার বলার ভুল থাকতে পারে, আমার বোঝার ভুল থাকতে পারে, আমরা সকলে মিলে এইটা বাইর করব। এটা আমাদের দলিল, এটা আমাদের দেশ, এটা আমাদের রাষ্ট্র। সেই রাষ্ট্র গঠনে আমার ভূমিকা আছে। এখন আমরা কি করলাম? কতগুলো উপর তলায় কতগুলো কমিশন বসায় দিলাম। এরা কোনোদিনই গণঅভ্যুত্থান ছিল না, ও দূরে দূরে বসেছে না। তো এরা কি জনগণের অভিপ্রায় বুঝবে? এরা জনগণের অভিপ্রায় বুঝবে। আমি একটা গল্প অনেক জায়গায় বলতে পছন্দ করি, আবার আপনাদের বলছি। সেটা হলো যে আমি একটা এই যে ছোট বাচ্চাদের, মেয়েদের একটা স্কুলে বলতে দিচ্ছি। তো বাচ্চা মেয়েরা আমাকে বলে যে ভাইয়া অভিপ্রায় কি? আপনি যে অভিপ্রায়, ব্যাপারটা কি? কারণ অভিপ্রায় মানে ইচ্ছা, তোমার চাও, তুমি কি চাও, এটাই অভিপ্রায়। অভিপ্রায় হলে এটার সঙ্গে রাষ্ট্রীয় সম্পর্ক, এটা আমার একটা অভিপ্রায়। তো আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম যেটা আপনি বুঝার সুবিধার জন্য। আমি বলে বলো তো দেখি তুমি বড়ই আচার খেতে পছন্দ করো কিনা? ছোট বাচ্চা, তাই আমি করি। তুমি তেঁতুলের আচার খেতে পছন্দ করো কিনা? তো আমি খুব ভালো লাগে। তুমি আমড়া খেতে পছন্দ করো, খুব ভালো লাগে। তো এবার আমাকে বলো যে তোমাদের এই এলাকাতে, বাসাবো এলাকাতে, কোনো তেঁতুল গাছ কি, কোনো বড়ই গাছ কি, কোনো আমড়া গাছ আছে? দেখেন কি করে অভিপ্রায়টা রাষ্ট্রের নীতিতে পরিণত হয়। না নাই, ওই বাসাবো অঞ্চলে নাই। তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে আমাদেরকে এমন একটা রাষ্ট্র বা সমাজ গড়তে হবে, বা এমন একটা আইনের দিক থেকে যদি তাকায়, এমন একটা আইন তৈরি করতে হবে যেখানে রাষ্ট্রের কোনো অধিকার থাকবে না প্রাণ প্রকৃতি ধ্বংস করে, প্রাণ বৈচিত্র্য ধ্বংস করে। যেই এলাকায় যে প্রাণ, যে বৈচিত্র্যটাকে রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র এটা পালন করে না। আমি কালকে রাত্রে ছিলাম আমাদের কি বলি এটাকে সার্কিট হাউসে। সার্কিট হাউসে বেরিয়ে এসে বিরাট একটা জায়গা বিশৃঙ্খল হয়ে আছে। ওখানে গাছ লাগানো যায়, সুন্দর পরিবেশ তৈরি করা যায়, যেসব গাছগুলো হারিয়ে গেছে এটা রক্ষা করা যায়।
আমাদের সেনাবাহিনীর বিরাট ক্যান্টনমেন্ট আছে, তাদেরকে বলতে পারে যে এটা একটা রাষ্ট্র, আমাদের যে বেশিয়াগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত প্রায় যে সকল গাছপালা পশু পাখি, আসো আমরা এগুলোকে রক্ষা করি। যশোর তো একসময় মাছের জন্য বিখ্যাত ছিল, যশোর এখন নাই এগুলো। এই পুরো অঞ্চল থেকে মেহেরপুর থেকে পুরো অঞ্চলটা বিখ্যাত ছিল আমের জন্য, আর সেই আমের খ্যাতি চলে গেছে, এখন ওই সবই চাষের দিকে চলে যাচ্ছে, খালি ব্যবসা কেন্দ্রিক চাষ চলে যাচ্ছে। তাহলে নতুন গঠনতন্ত্র বলতে কি বোঝায়, এটা বোঝাতে এই উদাহরণটা দিয়েছে যে জনগণের অভিপ্রায় এটাকে আমরা একটা গঠনতান্ত্রিক ভাষায় এটা লিখবার দায়িত্ব আমাদের, আমরা করতে পারি, কিন্তু জনগণের কাছে কথা বলতে হবে, জনগণের সঙ্গে কথা বলতে হবে। আজকে সকালেও আমরা একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের কথা বলেছিলাম, আমি বলে দেখুন ধর্ষণ নিয়ে যদি আইন করেন, একটা তো আইন আসবে, আইন করেন, আইন দ্বারা জীবনে ধর্ষণ বন্ধ করতে পারবেন না, ধর্ষণ আইনের সমস্যা নেই। তাহলে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে যে আমাদের কোথায় সমস্যা, আমাদের সংস্কৃতির কালচারের কোথায় সমস্যা, এগুলো ধরতে, এই যে যখন ধরবো তখনই কিন্তু আমরা নতুনভাবে রাষ্ট্র গঠন করার ব্যাপারটা আসবে। যখনই আমরা ছেলে মেয়েদের একটা নিরাপদ জায়গায় দিতে পারবো, নিরাপত্তা দিতে পারবো, আমরা ছেলেরা ভাইয়েরা মিলে বোনদের নিরাপদ দেখতে পারবো, ওরা সেই নিরাপদ বেষ্টনীর মধ্যে ওদের যখন নিরাপদ করতে পারবো, তখন আর ধর্ষণ বন্ধ হয়ে যাবে। এটা আইন দিয়ে বন্ধ করতে পারবে, শাস্তি দিতে পারবে, কিন্তু বন্ধ করতে পারবে। তাহলে এইগুলো আমরা মনে করি যে আমরা সমর করতে পারি, এইটা আমাদেরকে আমরা এটা করি। ফলে সংবিধান ও গঠন, আমি বিনয়ের সঙ্গে বলবো আপনারা এই দুটো শব্দের আপনারা পার্থক্য মনোযোগের সঙ্গে একটু মনে রাখবেন, কারণ যদি শব্দ ভুলভাবে ব্যবহার করেন জনগণ ভুলটাই শিখে। যদি আমরা গঠনতন্ত্র বলতাম জনগণ বুঝতো, এবার আমাকে এম্পাওয়ার করার জন্য বলতেছে ছাত্ররা, আমাকে শক্তিশালী করার জন্য ছাত্ররা কথা বলতেছে। বলে গঠনতন্ত্র মানে এই যে আজকে আমরা আলোচনা করছি, এটা হলো গঠনতান্ত্রিক কাউন্সিল, এইরকম একটা কাউন্সিল খালেদের করা উচিত ছিল, ধরা যাক ইনশাল্লাহ সে করবে আগামী দিনে। ও নিশ্চয় একটা গঠনতন্ত্র, বলে ভাই কী চাও তোমরা, তোমাদের চাও পাও কি, আমার কাছে কী চাও, এটাকে বলে গঠনতান্ত্রিক কাউন্সিল, কনস্টিটিউটিং প্রসেস। কী করে একটা রাষ্ট্র গঠিত হয়, বানানো হয়, বানাবার পদ্ধতি হচ্ছে কথা বলা, কারণ মানুষ মাত্রই কথা বলে, এই জন্য এরিস্টটল বলতে মানুষ হলে পলিটিক্যাল এলিমেন্ট, ও কথা বলে সমাধান করে সবকে, তার চাওয়া পাওয়াকে সেটা রূপ দেয় কি দ্বারা, কথার মাধ্যমে। কথা বলে আমরা সব সমাধান করতে পারবো। আসলে তো বিরোধ নেই, আমরা সবাই তো একই কাতারে আছি, তো বিরোধটা তো তৈরি হয় কথার থেকে আগে, চিন্তাতে বিরোধ তৈরি হয়, তারপর সেটা প্রকাশে হয় সামনে। চিন্তা যখন ঐক্য হয়ে যায়, বুদ্ধিভিত্তিক চর্চা যখন ঐক্য হয়ে যায়, তখন কিন্তু খুব অতি সহজে আমরা বিপ্লব করতে পারি। এই প্রসঙ্গে একটা ইতিহাসের একটা বড় ঘটনা বলি। লেনিনের বয়স যখন খালেদের চেয়ে ছোট কম, আমাদের তরুণ যারা নেতারা আছে অনেক কিছু কম, তারা তখন চিন্তা করতেছে আমরা একটা বিপ্লব করব। এই বিপ্লব কীভাবে করব? এই বিপ্লব করব আমরা লিখা, কারণ বিপ্লব মানে হলো জনগণের চেতনার রূপান্তর। বিপ্লব মানে কি? জনগণের চেতনার রূপান্তর। জনগণের চেতনা, তার চিন্তার চেতনা, সে যেভাবে চিন্তা করে এটাকে বদলে দাও। কারণ বিপ্লব করবো, কী করে বিপ্লব করবে? আমরা একটা পত্রিকা বের করবো, পত্রিকার নাম ইসরা, আর এটা পত্রিকাটা ছাপা আমরা জনগণের কাছে যাবো, গেলে জনগণ কি বলবে, আজকে দেখবো ভাই একটু পড়ে দেখেন, ও আজকে পড়বে না, আরেকদিন গিয়ে বলে ভাই একটু পড়ছেন কি, তখন পড়ে না, তৃতীয় দিন গেলে ওটা বিরক্ত হয়ে 2-3 পাতা পড়বে, পড়লে ওর সঙ্গে একটা সম্পর্ক তৈরি হবে। আর এই যে ছেলেটা 3বার আমার কাছে এসছে, ওর প্রতি একটা দরদ তৈরি হবে, যে ছেলেটা নিশ্চয়ই কিছু একটা বড় কিছু করতে চায়। সবচেয়ে চিন্তার দ্বারা সমাজকে পরিবর্তন করেছে, চিন্তার দ্বারা। এবং বলশেভিক বিপ্লব একবার ব্যর্থ হয়েছে 1905 সালে, 12 বছর পরে আবার সেটা সফল হয়েছে। তাহলে এই শিক্ষা থেকে আমরা যদি শিক্ষা নিতে চাই, তাহলে আমি বলবো যে আমরা যদি এবার ব্যর্থ হয়ে থাকি, আমি মনে করি ব্যর্থ হয়েছি, তাতে আমার কোনো ভয় নেই, আমি ভীত না। যদি আমরা ব্যর্থ হয়ে থাকি, আমরা আবারও অতি দ্রুত আমরা আবারও জিতে যাব, যদি আমরা এই তাত্ত্বিক আলোচনা, এই ধরনের আলোচনাগুলোকে মূল্য দিই এবং এটা আরও অনেক বেশি আন্তরিকভাবে আমরা করতে পারি।
ঠিক আছে? তো আমি মনে করি যে এই বিষয়টা হওয়ার পরে আরও কত ছোটো ছোটো কনসেপ্টটা আমরা আলোচনা করেছি। হ্যাঁ, বেশি দিন না, আমরা কথা আলোচনা করব। কেমন? আরেকটা হলো যে আরেকটা প্রশ্নটা হলো এই রাজনৈতিক জনগোষ্ঠী, জাতি না। আমি আমার আলোচনা ইচ্ছে করি জাতি বলে, যদি জাতি চিন্তাটা আপনার মধ্যে এখনো কাজ করে। ঈশ্বর রাজনৈতিক জনগোষ্ঠী, পলিটিক্যাল কমিটি কাকে বলে? আমাদের এখানে বিভিন্ন মতের বিভিন্ন পথের লোক আছে, থাকতে পারে, কিন্তু আমরা কি করতে পারি? আমরা একসঙ্গে আমাদের দেশকে রক্ষা করা, আমাদের যার যার সংস্কৃতি এবং ধর্ম আমাদের রক্ষা করা, এই রক্ষা করার জন্য আমরা একত্র হতে পারি। আমাদের মধ্যে যে তর্ক বিতর্ক চলবে, এই তর্ক বিতর্ককে এই জন্য বলা হয় ডিসকার্সিভ ট্রেডিশন। এটা তর্ক বিতর্কের মধ্যে দিয়ে আমরা আমাদের সমাধান খুঁজি, কিন্তু আমরা সকলে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে এক। কিন্তু বাঙালি জাতিবাদের যদি বলে যে এই আমার জাতিবাদের একমাত্র সত্য সহি, তোমরা বাঙালি জাতিবাদীকে বিশ্বাস না করো, তুমি পাকিস্তানে চলে যাবে। ফলে জাতিবাদের সমস্যা এটা। ধর্মীয় জাতিবাদেরও একই সমস্যা। ধর্মীয় জাতিবাদের কি বলে? এই তুমি যদি আমার কথা না শোনা, এটা হলো মুসলমান, এটা হলো বেবি, এটা হলো একমাত্র মুসলমান হওয়ার পথ, আমার কথা তুমি শুনতেছ না, তুমি নামাজ পড়ো না ঠিক মতো, তোমার টাকনো ঠিক নেই, তোর প্যান্ট পরা ঠিক নেই, ঠিক আছে, তো তোমাকে আমি হাতের অধিকার আছে, তুমি সাকিমের রসুন, আমি তোমার উপর মৃত্যুদণ্ড ফতোয়া দেবে। এটাও কিন্তু ফ্যাসিজম, এটাও কিন্তু ফ্যাসিজম। তো এই তত্ত্বগুলো আমরা মোকাবেলা করতে হবে। আমরা নিঃসন্দেহে ইসলামের যে তার যে মর্মটা, তার যে শক্তিশালী দিক, এটা আমরা ধারণ করতে চাই, কিন্তু যেটা জাতিবাদী দিক, যেটা ফ্যাসিস্ট দিক, তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। যে কোনো পরিচয়বাদী ফ্যাসিস্ট যদি মনে করি আমি সহি, আমি যদি আজকে বলি ফরামদের আমি যা বলছি আমারটাই সহি, আমার মধ্যে চলতে হবে, আমি কিন্তু ফ্যাসিস্ট হয়ে গেলাম। কারণ সকলে আমার চিন্তার সময় জায়গায় থাকবে না। আমি দরকার 10 বার আসবো যে আমার কথা বুঝে নেয়, কিন্তু কখনোই এটা বলবো না যে উনি যখন আমার কথা শুনে নেয় ফলে উনি আমার শত্রু, উনাকে বাদ দিতে হবে না। আমি কথা বলবো, যতক্ষণ তিনি আমার সঙ্গে কথা বলতে চান আমি কথা বলবো। এইটার দ্বারাই একটা সমাজ রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠে, এবং রাজনৈতিক জনগোষ্ঠী হওয়ার মধ্য দিয়ে সে একটা রাষ্ট্র গঠন করে। কেমন? এবার আমি কিছু প্রশ্নটা করি, তবে আমার বক্তব্যটা শেষ করব। একটা প্রশ্ন হলো যে 24-এর আন্দোলন রাজনৈতিক দলগুলোর অবদান আপনারা কেন অস্বীকার করেন? প্রথম কথা, অবশ্যই আমরা একটু অস্বীকার করি না, অবশ্যই অস্বীকার করি না। যে প্রশ্নটা করেছেন খুব ভালো প্রশ্ন করেছেন। রাজনৈতিক দল বললেও আপনাকে একটুখানি ক্ল্যারিফাই করতে হবে। আওয়ামী লীগের অবদান আছে, তো রাজনৈতিক দল কেন বললেন? তাহলে যাদের অবদান আছে তাদেরকে আমরা স্বীকার করি। দ্বিতীয় প্রশ্ন, তারা কি রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করেছেন নাকি জনগণ হিসেবে অংশগ্রহণ করেছে? তারা কি রাজনৈতিক দল আকারে অংশগ্রহণ করেছেন? জনগণ হিসেবে অংশগ্রহণ করেছেন না? তা আপনারা জনগণ থাকতে চাচ্ছেন না কেন? আপনারা রাজনৈতিক দল হচ্ছেন কেন? গণ আর দল তো এক না, গণ আর দল তো এক না রে ভাই। আপনি যখনই দল হয়ে যাচ্ছেন আবার আপনি গণ অভ্যুত্থানের বিরোধী শক্তি। আপনি যখন গণকে উপেক্ষা করছেন, জনগণকে উপেক্ষা করছেন, যে জনগণ গণ অভ্যুত্থান করেছে, সেই গণকে উপেক্ষা করে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবার জন্য, তাকে ব্যর্থ করার জন্য আপনি আবার দলে ফিরে গেছেন। তো আপনি কি করে এই গণ অভ্যুত্থানের অংশীদার হবেন? পরিষ্কার? ফলে গণ এবং দল দয়া করে এক নয়। জনগণ গণ অভ্যুত্থান করেছে, গণ অভ্যুত্থানই গণতন্ত্র। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণ তার যে সার্বভৌম অভিপ্রায়, এটা সে প্রত্যক্ষ করে তোলে, এটা সে বর্তমান করে তোলে, দৃশ্যমান হয়। সারা জগতের মানুষ দেখেছে এই জনগণ কারা। এই জনগণ বলতে বোঝায় পিওর অ্যান্ড সিম্পল, সরলভাবে যারা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে, তারাই জনগণ। রাজনৈতিক দল যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে, তাহলে অবশ্যই তাদেরকে আমরা স্বীকার করি। কিন্তু রাজনৈতিক দলগুলো কি বলে? নির্বাচন দেওয়া, ওরা তো কিছু করতে চায় না, লড়তে চায় না।
আমাদের এত ক্ষমতা দাও, আমরা ভালো করব। কেন বলে? তারা বলছে আমরা তো নির্বাচিত সরকার চাই। কথাটা খেয়াল করেন, কি বলছে? নির্বাচিত। নির্বাচনকে যে কোনো যারা নির্বাচন নিয়ে কাজ করেন, ব্যাখ্যা করেন, তাকে নির্বাচনকে বলেন এটা হলো বডি কাউন্ট। বডি কাউন্ট, জনগণের অভিপ্রায়। আপনি কতটা বডি থেকে ভোট নিতে পারবেন, এটা হলো বডি কাউন্ট। আর একটু আগে ব্যাখ্যা করেছে, রঘুলে ব্যাখ্যা করেছে, বেঞ্জনে বলেছে আপনার 2,05,00,000 টাকা না থাকলে আপনি নির্বাচনে জিততেই পারবেন না। তবে নির্বাচন বলতে তারা যেটা বোঝায়, যেহেতু তাদের কাছে টাকা আছে, ফলে তারা নির্বাচন চায় যাতে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে। আর তো কোনো যুক্তি নেই। কিন্তু এটা করতে গিয়ে তারা একটা গুরুত্বপূর্ণ তাত্ত্বিক এবং রাজনৈতিক এবং আইনি দিককে সম্পূর্ণ অস্বীকার করছে। সেটা কি? আমাকে তরুণরা অস্বীকার করছে। সেটা হলো এই সরকার নির্বাচিত সরকার, যেহেতু তত্ত্বজ্ঞান নাই তাদের, তারা বলতে পারছে না গলার জোর করে যে ডক্টর ইউনূসকে আমরা বসিয়েছি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, রক্ত দিয়ে তাকে নির্বাচিত করেছি আমরা। তো ভোট গুরুত্বপূর্ণ না রক্ত গুরুত্বপূর্ণ? নির্বাচন কথাটা নিয়ে তো আপত্তি নেই, নির্বাচিত সরকার হতে হবে। তো তুমি ভোট দিয়ে নির্বাচিত করতে চাও, আমি রক্ত দিয়ে নির্বাচিত করছি, তো কোনটা বেশি বুঝি? তাহলে এই দেখেন শুরু করেছি কিন্তু যে কথা থেকে, যে তাত্ত্বিক চিন্তার অভাবে একটার পর একটা কিন্তু আমরা হারছি ময়দানে, যেহেতু আমাদের তাত্ত্বিক চিন্তা দুর্বল। আমরা আর্গু করতে পারি, আমি তো বলে যাচ্ছি। আমার সঙ্গে কদিন আগে দেখা হয়েছে, এই বিএনপির একটি গুরুত্বপূর্ণ মানুষ, পছন্দ করি আমার বন্ধু মানুষ। আমি তো আমাদের কথা যখন বিএনপি শোনা বন্ধ করে দিয়েছি, তখন থেকে বিএনপির পতন শুরু হয়েছে। আর আপনারা প্রচার করেছেন যে ফরহাদ বিএনপিকে ভাঙতে চায়, দুভাগ করতে চায়, ওই রেজাককে প্রধানমন্ত্রী বানাতে চায়। আপনারা কোথায় গেলেন এখন? ওই আমাদের বাচ্চা ছেলেদের গণঅভ্যুত্থান করে দিয়েছে। আর এখন আপনার বাচ্চাদের বিরুদ্ধে, বাচ্চাদের আপনাদের রচিত হচ্ছে, এই বাচ্চাদের বিরুদ্ধে আপনারা দাঁড়াচ্ছেন। আর যদি বিরুদ্ধে দাঁড়ান, যতক্ষণ মতো আমাদের নিঃশ্বাস আছে, আমরা বাচ্চাদের পক্ষে থাকবো। এবং বিএনপি থেকে এই ধরনের যারা এখনো পর্যন্ত ইতিহাস থেকে শিক্ষা নেয় না, অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় না, তারা আজকেও কালকেও বঙ্গোপসাগরে ডুবে যাবে। কারণ জনগণকে আমরা সচেতন করব যতক্ষণ নিঃশ্বাস থাকবে। বিএনপির বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আপনারা মনে রাখবেন যে এই গণঅভ্যুত্থান চলাকালে আমি পরিষ্কার লিখেছি, প্রচার করেছি, এই গণঅভ্যুত্থান কখনোই সফল হতো না যদি খালেদা জিয়া আপোষহীনভাবে এই সরকারের বিরুদ্ধে না থাকতেন। যথেষ্ট হামলা মামলা নির্যাতন তিনি সহ্য করেছেন। এই সমস্ত সহ্যের তিনি যা কিছু সহ্য করেছেন, এটার জন্য বিএনপি দায়ী। এবং ছাত্ররা এসে, একটু খেয়াল করেন, ছাত্ররা এসে প্রথম যাকে মুক্ত করেছে সমস্ত প্রকার আর এই পুরনো মামলা বাদ দিয়ে, লাথি মেরে ফেলে দিয়ে বেগম খালেদা জিয়া। আপনাদের কৃতজ্ঞতা বোধ নেই? আপনারা পারেন না এটা করতে। আপনাদেরকে বিদেশে বন্ধ নিতে পারেন চিকিৎসার জন্য। আবার বড় বড় কথা হয়। আপনাকে তারেক জিয়ার উপরে যে মামলা হয়েছে, ফাঁসির মামলা, উনি কি ফাঁসি আসামি? আপনি কি জানেন না? জানেন কি? জানেন না? জানেন। তো সেই মামলা উঠলে কেন? এই ছেলেরা না থাকলে এই মামলা উঠতো? এই মামলা উঠতো না। আপনি পারতেন করতে? কিছু করতে পারতেন না। তাহলে এই ছেলেরা সেই মামলা তুলে ফেললো নিমিষে। বহু বিএনপি কর্মীর মামলা উঠে যাচ্ছে, ভুয়া মামলা উঠে যাচ্ছে। সরকার ইতিমধ্যে ঘোষণা দিচ্ছে যা কিছু ওই বিরাট তালিকা দিয়ে যে মামলা দিত বিএনপির কর্মীদের ধরে আনতে, এগুলো সব বাতিল হয়ে যাচ্ছে মামলাগুলো। আপনি গণঅভ্যুত্থান না হলে কি পারতেন করতে? আপনাদেরকে একটু কৃতজ্ঞতা বোধ নেই, একটু কৃতজ্ঞতা বোধ নেই, একটু ধৈর্য নেই। ছাত্রদেরকে শেখান, ওদের পাশে থাকেন। মাজার পূজা বাংলাদেশে কেন করে? মাজার পূজা তো বাংলাদেশে করে না বলে আমি শুনছি। আমি জানি না কোথা পেয়েছেন আপনি। মাজার পূজা করে না বাংলাদেশে। এই যে একটা
ধারা গড়ে উঠেছে, ধারা গড়ে উঠবার একটা বড় কারণ হলো এই মাজার কথাটা একটা স্মৃতির জায়গা, যেটা মধ্যবিত্ত শ্রেণী সবসময় এটাকে অস্বীকার করেছে। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এটাকে অস্বীকার করেছে অলওয়েজ, যে এটা একটা সোশ্যাল স্পেস, এটা একটা সামাজিক ক্ষেত্র। এই ক্ষেত্রটা কেমন? আমি রিক্সাওয়ালা, আপনি ধনী, ঠিক আছে? আমি একটা গরিব বিধবা মেয়ে, আপনি একটা ধনী মহিলা। কিন্তু মাজার কেন্দ্র করে একটা সমাজ গড়ে ওঠে, একটা সমাজের যে স্মৃতি, সমাজের যে বিভিন্ন রকম কাজ, তারই এটা একটা সামাজিক প্রতিষ্ঠান। এই সামাজিক প্রতিষ্ঠানকে গড়ে তোলার জন্য সঠিকভাবে আমাদের কিন্তু উচিত ছিল। মাজার পূজার যে ট্রেডিশনটা এসছে, এটা আমাদের এখানে কম ছিল। এটা মূলত চিশতিয়া তরিকা থেকে এসছে, সুবিদের কাছ থেকে কিছু কিছু ক্ষেত্রে এসছে, কিন্তু বাংলাদেশে এটা কখনো ছিল না। ফকির লালন সাহেব, আমি গতকাল বক্তৃতা দিয়েছি, আপনারা যে শুনতেন, সেখানে পরিষ্কার বলেছি, আপনারা ফকির আমাদের পুজো কেন করেন? লালন তো মানুষ ভোজনা করে, মৃত জীবিত ভোজনা করে, তার যেখানে শিক্ষার অভাব আছে। আমরা তো এটাও জানি যে লালন ফকির মানুষ ভোজনা করে, ওখানে মাজার পূজার কোনো সুযোগ নেই। এটা চিশতিয়া তরিকার কোনো মাজার না, কিন্তু ওটাকে চিশতিয়া তরিকা বানিয়ে ফেলছেন। উপরে কি খাজা মঈনুদ্দিন চিশতির মতো করে আর্কিটেকচার সবই, কারণ আপনার তো বাঙালি হন না এখনো। আপনার বাংলাদেশের নিজস্ব সম্পদ, তার যে আধ্যাত্মিক সম্পদ, এটাকে তো দখল করতে হবে আপনাকে, আপনার হাতে আনতে হবে এটা, ঠিক আছে? ফলে মাজার পূজা বাংলাদেশে আসলে আরও অনেক সামাজিক আমাদের ব্যর্থতার দিক আছে, আপনার সঙ্গে আমি একমত সেদিক থেকে। ফলে সেটা আমাদেরকে ধীরে ধীরে কাটিয়ে তুলতে হবে। আর ইসলামিক কথা বললে বা লা ইলাহা ইল্লাল্লাহ বললে, পরিচালনার কথা বললে কেন তাদেরকে মূল্যবান দেবো? এটা তো আমি লড়ছি দীর্ঘদিন। বাবা, আমি তো যখন এই কথা বলে বলে তো আমি জামাতে ছিলাম দীর্ঘকাল, আমি তো মৌলবাদী ছিলাম বহুদিন, কারণ ওয়ার অন টেররের মূল কথাটাই ছিল এটা। কিন্তু আমরা তো লা ইলাহা কি বলি না, তো সত্যিকার অর্থে বলি। নফি ইসবাত যে জানে না, মিছে তার পড়াশোনা, লালন কয় ভেদ উপাসনা, না জেনে চটকে মারে। যারা লা ইলাহা এবং ইল্লাল্লাহর ভেদ জানে না, আমাকে ভেদ বিচার করতে জানে না, ও পড়াশোনা পড়ে কি করবে? অনেক লম্বা লড়াইটা, অনেক লম্বা, কালচারাল ফিলোসফিক্যাল লড়াই, মেলা লম্বা লড়াই। ফলে অবশ্যই লা ইলাহা বলতে হবে, কোনো প্রশ্ন নেই। মুখে পড়লে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ, আইন ভেজিলেন রাসূলুল্লাহ। কে বলছে এটা? লালন। তো এই লালনের বিরুদ্ধে কারা কথা বলে? মৌলবাদ বলবো না, কারা কথা বলে? এটা কি ইসলামের লোক না ইসলাম বিরোধী লোক? আমি মুখে লা ইলাহা বলতে পারবো না, এটা যে বিরোধিতা করে সে কে? সে কে? আপনারা কি লালনের পক্ষে দাঁড়িয়েছেন না লালনের বিরুদ্ধে গেছেন? তাহলে ইসলাম তো এই বাঙালি কেমন করে ইসলামকে আত্মস্থ করেছে, তার মতন করে বুঝেছে, তার তো ভুরি ভুরি উদাহরণ আছে আমাদের সমাজের মধ্যে। তো এগুলো তো রক্ষা করিনি আমরা, কেমন? আচ্ছা, এরপরে যে আমলা, আসসালামু আলাইকুম, আপনি একটু আমাকে প্রেজেন্ট ভাই, সরি আমি একটু কম ইসলামের বিষয় ছিল ইবাদত নামার 59 নম্বর আযান। জি, এই কবিতাটা আপনি ইবাদত নামার প্রথম কবিতাটা শুনলে আপনি দেখবেন সেখানে হচ্ছে প্রজ্ঞা এবং প্রেমের কবিতা। আল্লাহর সঙ্গে আমার একটা আশিক গান সম্পর্ক। ভাইরা যারা, একটা প্রচার চলছে, আমি একটা ছোট্ট উত্তর দিই। অজ্ঞতার সঙ্গে তো অনেকক্ষণ তর্ক করে চলে না, চলে কি বলেন? চলবে না। তাহলে এই পত্রিকার কবিতাটা প্রথমেই পরিষ্কার বলা হয়েছে যে আমি আমার মানুষের সঙ্গে আছি, যেহেতু আমি মানুষের সঙ্গে আছি, আমার মানুষ আল্লাহটাকে, আমি তোমার প্রেমে পড়ছি। ফলে এটা প্রেমের কবিতা, এটা মহব্বতের কবিতা। এবার একটু গল্প বলি আজান কবিতা সম্পর্কে, যারা প্রশ্ন করছেন। বেলাল একদিন, এটা গল্প, সত্য না মিথ্যা আপনার বিচার করবেন, কিন্তু এটার মধ্যে শিক্ষণীয় ব্যাপার আছে। বেলাল একদিন কাঁদতেছে রাস্তায় গড়ায় গড়ায়। তিনি গেছিলেন, তাকে আজান দেবার জন্য রাসূল নির্বাচিত করেছেন তার সুমিষ্ট কণ্ঠস্বরের দ্বারা জন্য। তিনি রাস্তায় গড়াগড়ি করছেন, রাসূল সহ্য করতে না করে বলতেছে, এই তুমি কাঁদতেছো কি জন্য? তো আপনাকে বলা যাবে,
তো আমি যদি আপনাকে বলি তাহলে আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, ওটা আল্লাহর কাছে আমার জন্য চাইতে হবে। তাহলে এটা কেমন কথা? তুমি কি চাও আমি জানবো না, আমি কেমনি রসুলের কাছে আল্লাহর কাছে চাইবো তোমার জন্য এটা? কথা আমি কাঁদতে দিন। বেলাল কাঁদতেছে, কতক্ষণ পর রসুল সহ্য করতে পারছে, বলে এই না বেলাল তুমি বলো কি তোমার কি চাওয়ার আছে? তাহলে কথা দেন আপনি আল্লাহর কাছে বলবেন যে আমি যা চাই তাই যেন তিনি আমাকে দেয়। তো উনি অসহ্য হয়ে গিয়ে বলছে আচ্ছা ঠিক আছে, যেহেতু বেলালকে ভালোবাসতেন, ঠিক আছে বলো কি চাও? তো আমি চাই আপনার কাছে আমি যখন মারা যাব, আমি চাই আমি যখন মারা যাব সেই মৃত্যু যেন আমার আপনার আগে হয়। এটা তুমি চাইতে পারো। এটা কি করে আমি দিনের নেবে, আমি কি করে এটা চাইতে পারি আপনাকে? তাহলে আমাকে কাঁদতে দিলেন না কেন? আমি তো কাঁদতে চাইনি। আমি বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে একটা ফয়সালা হয়েছে, সেটা হলো এই, আগে যখন আজান দেওয়া হতো মুহাম্মদ রসুল্লাহ এটা বলা হতো না, কারণ ঈসাও রসুল্লাহ, মুসাও রসুল্লাহ। ইসলাম কিন্তু সমস্ত নবীদের রসুলদেরকে স্বীকার করে। বেলাল বলছে আমাকে তাহলে অনুমতি দিতে হবে, এখন থেকে আজানে আমি মুহাম্মদ রসুল্লাহ করব। কেন বলবো? আপনি যখন মারা যাবেন তখন আপনার উম্মত 4-5 ভাগে বিভক্ত হয়ে যাবে, বিভিন্ন দিক থেকে নামাজ আসবে বিভক্ত করার জন্য, উম্মাকে বিভক্ত করার জন্য নামাজ আসবে। আপনি আজকে কি দেখেন, আজকে একটা যদি নামাজের আওয়াজ আমার কানে আসে, ওখানে দৌড়ে জামাত আদায় করা আমার কাজ, উম্মাকে বিভক্ত করা আমার কাজ নয়। তাহলে উম্মাকে যখন বিভক্ত যারা করে, এরা কি ইসলামের পথে আসে নাকি ইসলামের বাইরে আসে? তাহলে এমন একটা মাইক দিয়ে আপনি করছেন, মনে হয় যে আল্লাহ শুনবে না। আল্লাহ কি এরকম? আমি যাকে মনে মনে তাকে ডাকি, তুমি শুনবেন না? তাহলে কি অপরাধ করছি আমি এই কবিতা লিখে? প্রত্যেকটা কবিতা এটা ভালোবাসার কবিতা, প্রেমের কবিতা। আমার সঙ্গে আমার প্রভু, তার সঙ্গে সওয়াল। এই সওয়ালটাকে আপনি কি করতেছেন? আপনি এই যে মহব্বতের যে সম্পর্ক, দেখুন এই শব্দ কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। কবিতা কিন্তু প্রভু শব্দটা ব্যবহার করেছেন ইচ্ছা করে। ইসলামে কিন্তু প্রভু বলা আল্লাহ পছন্দ করে না। আপনি কোরআনের প্রত্যেকটা জায়গায় কি বলা হয়? বিসমিল্লাহির রহমানুর রহিম, দয়ার দয়া। প্রভু বলে খ্রিস্টানরা, লর্ড। আর আমাদেরকে নবী শিখাইছে এই বেটা তুই এইটা প্রভু প্রভু করবি না, আল্লাহ তো আমার হাবিব, ওর নামে তো প্রেম হয়, ওটা তো ভালোবাসা হয়, তো আশেখানি হতে হবে। ওকে কি ডাকবা? যদি ডাকতে চাও বেএসএম ওই নামটা নেবা। কি নাম? রহমানুর রহিম, দয়ার দয়া, তিনি দয়ায় পরিপূর্ণ। উনি মাপ চাইলে ক্ষমা করে দেয়, এত দয়াশীল। তারই একটা সুন্দর 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 বাংলা শব্দ আমাদের বাংলাদেশের মোমেনরা আবিষ্কার করেছেন, অপূর্ব শব্দ। শব্দের নাম হচ্ছে দয়া। তারা আল্লাহকে ডাকে দয়া, আল্লাহকে প্রভু ডাকেন তো দয়া। দয়াল যেমন করে রাখছে তেমনি করে রাখে। এত সুন্দর ভাষা, কত মধুর ভাষা। এই ভাষাকে আমরা নষ্ট করছি, এর যে তাৎপর্য, এর যে মহিমা, এটাকে আমরা ধ্বংস করছি তথাকথিত এক শ্রেণীর লোকের ইসলামের নাম। আমি জনগণকে বিভক্ত করছি ক্রমাগত, জনগণকে ঐক্যবদ্ধ রাখার চেয়ে আলাদা করছি। দীর্ঘকাল আমি লড়াই করেছি সেকুলারদের সঙ্গে, যাতে ইসলামের মহিমা, ইসলামের যে দার্শনিক তাৎপর্য, ইসলামের যে বৈশ্বিক তার যে তাৎপর্য, এটা সামনে তুলে ধরার জন্য আমাকে লড়তে হয়েছে বহু রকম অত্যাচার নির্যাতন সহ্য করে, যে ওয়ার অন টেররের বিরুদ্ধে আজকে লড়েছি আমি। আমার লেখার মধ্যে, আমার কথার মধ্যে, সর্বত্র এটা আমি করেছি। হেফাজতে যখন ডাকছিল তার পক্ষে আমি দাঁড়িয়েছি, কারণ তাদের কথা বলার অধিকার আছে। আর আজকে খুঁজে খুঁজে ভারতীয়রা, ইসরায়েলি গোয়েন্দারা ওই ইবাদত নামার মধ্যে ওই কবিতাটা খুঁজে বাইর করছে। হ্যাঁ, পর আমাদের ইসলাম মানে নেই। তুমি কোথায় ছিলে আগে যখন ওয়ার অন টেরর চলছিল? তুমি কোথায় ছিলে যখন হেফাজত ইসলামের উপর যখন নির্যাতন চলছিল? কোথায় ছিল? আমরা যে ছিলাম কার্যত বন্দী হয়ে, কথা বলতে দেয় না কেউ, তার মধ্যে তোমরা কথা বলেছি, তো তোমরা তো কথা বলো না কেন?
আর এখন সকালে অতিরিক্ত ইসলামপন্থী হয়ে গেছে, যেহেতু একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে, স্বাধীনতা পাইছে, ওকে সে যেমন করে তেমন করে সে ব্যবহার করবে। এবং সে বলছে তার অধিকার আছে, হাতের অধিকার নাকি পাইতে হবে তার, সেই মৃত্যুদণ্ড থেকে রাখে না। এটা কি ঠিক? তাহলে এটা তো আমরা দিতে পারি না। এবং আপনি বিকৃত করছেন একটা আমাদের এই যে কবিতাটা, যেটা আমাদের কাব্যিক মহলে যে বইটা পড়ানো হয়েছে বিদেশে সালমান রুশদির বিপরীতে, যে ফারামাদের কবিতা তার নিজের ধর্মের ভেতরের থেকে একজন আশিকান হিসেবে সে কেমন করে লিখে, তার যে পদ্ধতি, তার যে পদ্ধতি তিনি দেখেছেন, আর এখানে ভুলভাবে ব্যাখ্যা করা, লোককে উদ্ধৃত করা হচ্ছে। আচ্ছা, আমি তো একটু বলছি, বাংলাদেশি জাতীয়তাবাদ তার জন্য করেছি আমরা। যারা বলছেন বাংলাদেশি জাতীয়বাদ ও বাঙালি মুসলমান এর কনসেপ্টটা কি, না দরকার নেই। প্রথমত হচ্ছে আমরা বাঙালি। আমি তো শুরুতে বলেছি যে 71 সালের যুদ্ধটা ছিল জালিমের বিরুদ্ধে মুসলিমদের বিদ্রোহ। আমরা প্রমাণ করেছি আমরা বাঙালিরা ইসলামকে রক্ষা করি। আমার এই কথাটার আপত্তি আছে? সেগুলোর আপত্তি করবেন, আমি জানি, তাদের একটা বয়ান আছে। কিন্তু আমরা কি 72 সালে ইসলাম ছেড়ে দিয়েছি? ছেড়ে দিয়েছি? ধর্মত্যাগ করছি? আমরা ধর্মত্যাগ করিনি। আমরা আমার ধর্মের জায়গা থেকে লড়াই করছি। তাহলে বাঙালি বললে এখানে এর মধ্যে ইসলাম অন্তর্ভুক্ত। বাঙালির ইতিহাস মানে ইসলামের ইতিহাস, বাঙালির ইতিহাস মানে হোসেন শাহ ইতিহাস, সুলতানদের ইতিহাস। সেই ইতিহাসে বলে বাংলা ভাষা গড়ে উঠেছে। আগে বাংলা ভাষা কোনো স্বীকৃতি ছিল না। এটা পাখির ভাষা বলতে কিচিরমিচির করে, এটা করে সেটা করে। ইসলাম আসার পরে এই ভাষার স্বীকৃতি পেয়েছে। বাংলা ভাষা আমাদের মুমিনদের প্রাণের জিনিস, আমরা আদায় করে নিয়েছি, লড়াই করে, আল্লাহর তরফ থেকে পাওয়া দান। এটা এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। ফলে আমি বাঙালি কথাটা বলার মধ্য দিয়ে তার মধ্যে ইসলাম নিহিত। আলাদা করে বাঙালি মুসলিম, আমি হাইব্রিড না। বাঙালি মানে একই সঙ্গে আমি মুমিন, কারণ আমাকে এই বাঙালি তৈরি করেছে ইসলাম। আমি বাঙালি হতে পেরেছি ইসলামের লড়াইয়ের জন্য। আর শুধু তাই না, ইসলামের মহিমা আমি দেখিয়েছি 1971 যুদ্ধে, যখন ইসলামকে একটা জালিমদের তত্ত্ব আকারে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। গণঅভ্যুত্থানের পরে বিদ্রোহী সরকার, গণঅভ্যুত্থানে বিদ্রোহী সরকার হয়েছিল। তখন তো গণঅভ্যুত্থান তো হয়ে গেছে। আর তো তখন শুধুমাত্র দরকার ছিল শপথ নেওয়া, যেটা বলেছি এটা করা যায়নি। এটা তরুণদের ব্যর্থতা, আপনি বলতে পারেন ব্যর্থতা আমাদের সকলে। আসলে আমরা সেই ব্যর্থতা কাটিয়ে গণ অভ্যুত্থানকে একদম পূর্ণ বিজয়ের দিকে নিয়ে যাই, ঠিক না? এটা তো হওয়া উচিত আমাদের, নাকি? এটা হওয়া উচিত। তো আমি এখানে শেষ করছি। আপনারা অনেক ধৈর্য ধরে আজকের একটা দিনে আপনারা মনোযোগ দিয়ে কথা শুনেছেন। আপনাদের যদি আমার ভালোবাসা রইল, আবার দেখা হবে অনেক।